সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ওস্তাদ। ঠিক আছে। ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কথা আসসালামু আলাইহি ওয়া আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের শেষ দুটি ক্লাস ইনশাআল্লাহ হবে। তো এর ভিতরে একটা ক্লাস হচ্ছে সাইবার সিকিউরিটি, এটা আমাদের প্রথমে হবে। এবং এরপরে হচ্ছে আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট, দুইটা ক্লাস বাকি ছিল, এই দুইটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আপনারা, আমি গতদিন বলেছিলাম যে আমরা প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আমি শুরুতেই একটু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনাদের যাদের খাতা কলম আছে, আপনারা একটু লিখে নিতে পারেন। একেবারে আমি মোটামুটি এমনভাবে আলোচনা করব যাতে আপনারা এই যে প্রশ্নগুলো আসবে এগুলোই এখান থেকে আপনারা পেয়ে যাবেন, সবগুলো প্রশ্ন আর কি। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে আমরা প্রথমে প্রথমের উম্মতের যে ফিকির ছিল, এখানে আমাদের একটা প্রশ্ন ছিল যে সাহাবাদের অধিকাংশ সাহাবীদের কবর কোথায়। তো এটা ইনশাআল্লাহ আপনাদের একটা প্রশ্ন থাকবে। তারপরে স্বর্ণকারের একটা ঘটনা ছিল ফ্যামিলি ম্যানেজমেন্টে, যে স্বর্ণকারের ঘটনা ছিল এবং নিজের ওয়াইফকে কেন ভালো লাগে না, এই ধরনের একটা প্রশ্ন আপনাদের আসবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের দেশে যে বিভিন্ন ওলামা একরাম এসেছিলেন, এরা কি উদ্দেশ্য নিয়ে আমাদের দেশে এসেছিলেন, এই ধরনের একটা প্রশ্ন থাকবে। তারপরে কোন কোন ক্ষেত্রগুলোতে ইন্টারকোর্স জায়েজ নয়, এটা একটা প্রশ্ন থাকবে। আচ্ছা, উম্মতের যে ঐক্য ভিডিওটা, এই ভিডিওটা আপনারা দেখছেন। তো এখানে কয়েকটা বিষয়ে আমাদের সবার ঐক্য হইতে হবে, এই ধরনের কথা ছিল। যেমন আমাদের সবার এক উম্মাহ, সবার কিবলা এক, সবার কোরআন এক, এই ধরনের একটা প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। উম্মতের ঐক্য ভিডিওতে কিছু উদাহরণ দেওয়া ছিল, যে এগুলা সব এমসিকিউ হবে। এগুলা সব এমসিকিউ হবে। আমি বলে দিচ্ছি, আপনারা জাস্ট একটু নোট করে রাখেন। আমার সামনে কিন্তু প্রশ্ন আছে, হ্যাঁ, আমি প্রশ্ন দেখে দেখে এগুলো বলতেছি। এরপরে উম্মতের ঐক্য ভিডিওতে কয়েকটা উদাহরণ দেওয়া ছিল। এখানে ওই যে তেলের উদাহরণ দেওয়া ছিল, এই ধরনের কয়েকটা উদাহরণ দেওয়া ছিল। তো এই উদাহরণগুলোর ব্যাপারে কিছু প্রশ্ন আসবে। উম্মতের এই ঐক্য ভিডিওতে একজন মুনাফিকের কথা আলোচনা করা ছিল, যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জানাজার ব্যাপারে কথা আসছিল। এটা আপনার এই ধরনের একটা প্রশ্ন থাকবে। এরপরে একজন দিনদার মুসলমান বা একজন দায়ী মুসলমান কার নিকট কয়টা হক পায়, এখান থেকে একটা প্রশ্ন আসবে। এরপর একটা প্রশ্ন আসবে যে আমরা দাওয়াত কাকে দিব। তারপরে এই উম্মতের ঐক্য যে ফরজ, এ ব্যাপারে একটা প্রশ্ন আসবে। আর জন্ম নিয়ন্ত্রণে কোনটি জায়েজ কোনটি না জায়েজ, এই ধরনের একটা প্রশ্ন আসবে আর কি, সংক্ষেপে আর কি। আমরা গরিবের চাকরির দুষ্ট চক্র, এরকম একটা চার্ট পড়ছিলাম। ওই চার্টের একটা সামারি আসবে। আচ্ছা, আহ, এর বাইরে আমাদের আজকে আমরা কিছু পড়বো, এখান থেকে কিছু প্রশ্ন আসবে। যেমন এখানে একটা প্রশ্ন আসবে যে একটা আমরা অডিও শোনাবো, এই অডিও থেকে একটা প্রশ্ন আসবে যে আমাদের ডাটাগুলোকে কিভাবে লিক করতেছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপরে আহ, চীনে সফর করছেন কোন সাহাবী, বাংলাদেশে কোথায় সাহাবীদের কবর আছে, এই ব্যাপারে একটা প্রশ্ন আসবে। জন্ম নিয়ন্ত্রণের শর্তগুলো মোটামুটি এক দুবার পড়বেন, তাইলে হবে। তারপরে একজন নবজাতক জন্ম হওয়ার পরে যে সুন্নাত গুলা, এগুলো একটু পড়লে হবে। এটা আজকে পড়াবো, এটা এখনো পড়ানো হয়নি। এরপরে নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টা, এটা প্রশ্ন আসবে। জি, এগুলো এমসিকিউ।
এটা ক্লাস রেকর্ড থাকবে, তাও আপনারা যতটুকু লিখতে পারেন, বাকি এরপরে ক্লাস রেকর্ড দেখে লিখতে পারবেন। পারিবারিক আমরা কিছু সমস্যা আলোচনা করেছিলাম, সমস্যাগুলো কারণ কি কি, এটা একটা প্রশ্ন থাকবে, এগুলো সব এমসিকিউ হবে আর কি। বাচ্চাদের ক্ষেত্রে কোনটা করণীয় এটা এখনো পড়ায়নি, আজকে পড়াবো ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন ছিল যে বাস্তবে আমি একজন বিড়াল হইলেও প্রশাসন আমাকে বাঘ হিসেবে চিনে, এটা আজকে পড়ানো হবে। এটা ইনশাল্লাহ আজকে পড়াবো, এটা ইনশাল্লাহ মাথায় রাখবেন। বিয়েতে যে সুন্নাত তরিকাগুলো আছে এগুলো আমরা একটু একবার করে দেখবো যে কোনটা কোনটা সুন্নাত তরিকা আছে। এরপর একটা প্রশ্ন ছিল যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লাশ দেখে একজন ইহুদির লাশ দেখে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেঁদেছিলেন, এই ব্যাপারে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এরপরে আমরা যে সমস্ত বুজুর্গরা আমাদের দেশে আসছিলেন তাদের রওজা জিয়ারত করব কি জন্য, এটা আমি বলেছিলাম, এটা চলে আসবে। যে এগুলো সব এমসিকিউ থাকবে, শুধু এই জন্য একবার একবার দুইবার করে দেখলেই হবে, বা পরীক্ষার আগে ভিডিওগুলো একবার করে দেখলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রতারণার কিছু ধাপ আজকে পড়াবো। ডলার প্রতারণা, চাকরি প্রতারণা, বিকাশ প্রতারণা, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। এরপরে আমরা একটা ঘটনা শুনেছিলাম যে সুখী দম্পতির রহস্য, ওই ঘটনাটা একবার শুনবেন। আর এর আগেও বলছিলাম যে স্বর্ণকারের যেটা ঘটনা ছিল, এই ঘটনাটা আলোচনা করবেন। এখানে মোটামুটি আমাদের সবগুলো প্রশ্ন আমি বলে দিছি, এগুলোর থেকে আসবে তাহলে আশা করি আপনাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি তাহলে আপাতত, না না, সব সাবজেক্টের প্রশ্ন একসাথে থাকবে না, প্রশ্ন তো আলাদা আলাদা হবে। যতগুলো ক্যাম্পাসের সাবজেক্ট আছে ততগুলো প্রশ্ন হবে আর কি। আমি যেটা বললাম সেটা হচ্ছে ডিএনএস এর প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, ডিএনএস এর প্রশ্ন আমি সবগুলো প্রশ্ন বলেই দিছি আলটিমেটলি কিন্তু আপনাদেরকে। আপনারা যদি এরপরে এই রেকর্ডটা একটু দেখে নিলেই হবে আর কি, রেকর্ডটা দেখে আর আমি যেগুলো বললাম এগুলো একটু দেখলে হয়ে যাবে। আর আমার প্রশ্ন কঠিন হবে না, ঠান্ডা মাথায় উত্তর দিলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন নতুন বিষয় শুরু করি। আচ্ছা, এক্সাম পদ্ধতির বিষয় হচ্ছে যে এটা তো এক্সাম পদ্ধতি আপনারা ট্রেনিং ক্লাস যারা করেছিলেন তারা অলরেডি এই বিষয়ে ডিটেইলস আলোচনা হয়েছিল ট্রেনিং ক্লাসের দিন। হ্যাঁ, 3 দিন বসে না, 3 দিনের যে কোনো সময় আপনার যে সময় মনে চায় আপনি ঢুকবেন, মানে ওই 3 দিন টাইম থাকবে আর কি, ওর ভিতরে যে কোনো একটা সময় ঢুকে পরীক্ষা দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি মনে করেন যে এখন আপনার মনে চাচ্ছে আপনি ডিএনএস দিবেন, তো আপনি ডিএনএস এ ঢোকার সাথে সাথে স্টার্ট দেওয়ার পরে আর মানে অটোমেটিক এন্ড হয়ে যাবে। অর্থাৎ স্টার্ট দেওয়ার আগে আপনাকে ভেবে চিন্তে স্টার্ট দিতে হবে যে হ্যাঁ আমার পরীক্ষা আমি এখন দিতে প্রস্তুত। এটার জন্য না, সব পরীক্ষা একসাথে না, আপনি এখন ডিএনএস দিলেন, বিকালবেলা আপনি আকিদা দিলেন, রাত্রেবেলা, অর্থাৎ 3 দিনের ভিতরে আপনার এই 5টা পরীক্ষা শেষ করতে হবে। আপনি এটা যখন দেন সমস্যা নেই, কিন্তু একবার স্টার্ট দেওয়ার পরেই এটা সময়টা আমার জানা নেই, ক্লাস শেষে কতটুকু সময়, 20 মিনিট বা কতটুকু সময় আছে, ওই সময় পরে শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা, এটার জন্য তো আপনাদের সবারই একটা ওপেন কোর্স নামে একটা সাবজেক্ট আছে সবার ক্যাম্পাসে, ওইটা দিয়ে আপনারা দুই একবার পরীক্ষা দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে আসলে পরীক্ষাটা কিভাবে হবে। ওপেন কোর্সের এক্সামটা আপনারা সবাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপাতত চ্যাটিংটা বন্ধ করে দিচ্ছি, নাহলে আমি আগাইতে পারবো না। আচ্ছা। ও, আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাসটা হলো সাইবার সিকিউরিটি। আমরা প্রথমে আলোচনা করব সাইবার সিকিউরিটি নিয়ে, যেহেতু আমাদের বর্তমান সময় আমরা অনলাইন এবং বিভিন্ন বিষয়ের সাথে কানেক্টেড, তো যে কারণে আমাদের সাইবার সিকিউরিটি অনেক ইম্পর্টেন্ট। তো সাইবার সিকিউরিটির ভিতরে আমরা জানবো আসলে যে আমরা সাধারণত কোন কোন ভাবে প্রতারণার শিকার হই, এগুলো আসলে জানবো আর কি।
আচ্ছা, তো আমাদের টপিকস গুলো হলো প্রথমে আমরা একটা বিষয় এখানে বলছি যে প্রযুক্তির ভিটামিন কখনো কখনো বিষে পরিণত হয়, যেটা আমরা এর আগে বলেছিলাম যে আমি প্রত্যেকদিন একটা করে ভিটামিন খাই, কিন্তু হঠাৎ করে প্রযুক্তির একটা যখন মানে এক ফোঁটা বিষ পড়বে এই সমস্ত ভিটামিন শেষ হয়ে যায়। তো এই জন্য প্রযুক্তি তো ব্যবহার করতে হবে, কিন্তু প্রযুক্তি ব্যবহার করলেও আমরা প্রযুক্তির ব্যবহারের সাবধানতা গুলো যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে। তো আমাদের আজকের যে ক্লাস থাকবে, প্রথম ক্লাসটা হবে এই বিষয়ের উপরে। আমরা জানবো যে অফলাইনে কি কি ধরনের প্রতারণা হয়, সোশ্যাল মিডিয়াতে কি কি ধরনের বিপদ আছে, ক্রয় বিক্রয় কেন্দ্রিক বিপদ, ফেসবুক হ্যাকিং, ফেসবুকের দাওয়াতি কাজ, কিছু দুর্ঘটনা, ফেসবুক ফিতনা বুক নিয়ে এই বিষয়গুলো আমরা জানবো। তো প্রথমে আমরা জানবো অফলাইনে আমাদের মাধ্যমে বিভিন্ন ধরনের যে প্রতারণাগুলো হয়। এর মধ্যে আমরা কয়েকটা প্রতারণার ব্যাপারে ইনশাল্লাহ জানবো। আচ্ছা, এগুলো দেখবেন যে ম্যাক্সিমাম প্রতারণাই আপনাদের সাথে কারো না কারো, বা আপনাদের সাথে না ঘটলেও আপনাদের কোনো কোনো না কোনো আত্মীয়ের সাথে ঘটেছে। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে আমাদের ডলার চক্র বা ডলার যে প্রতারণা হয়, এই প্রতারণাটার গল্পটা এরকম। মনে করেন যে আপনি আহ, মনে করেন যে একজন বোরকা পরা বোন হিসাবে আপনি রিক্সায় উঠছেন, অথবা এরকম হতে পারে যে একজন লোককে দেখে একটু সহজ সরল মনে হয়, এরকম একজন ব্যক্তি রিক্সায় উঠছে। তো কিছু দূর যাওয়ার পরে রিক্সাওয়ালা একটা ডলার দিবে আপনাকে। ডলার দিয়ে বলবো যে স্যার দেখেন তো এটা এটা কোন দেশের টাকা। তো আপনার তো দেখে খুব খুশি লাগবে, আর এটা তো আমি বুঝতেছি, আসলে সে তো বুঝতেছে না। তো সে বলবে যে আমার কাছে তো একজন বিদেশি আমার এই রিক্সায় উঠছিল এবং আমাকে এরকম অনেকগুলো ডলার দিয়ে গেছে। তো আমি তো জানি না এগুলা কেমনে কি করে। তো স্যার আমাকে কি এইগুলা একটু টাকা করে দিবেন। তো পরে আপনি তো বললেন যে আপনি বললেন যে এটা তো খুব সহজ কাজ। তো যাই হোক, বলবো যে স্যার আপনি এটা নিয়ে নিয়ে যান আর আমাকে আপনি ডলার করে বা আপনি টাকা বানায় আপনি যে যে কয় টাকা হয় আমাকে দিয়েন। তো এই প্রথম যে ডলারটা এটা রিয়েল ডলার থাকবে। তো আপনি ওই মানি এক্সচেঞ্জ যাবেন, মানি এক্সচেঞ্জে মনে করেন যে আপনি $100 পান, তো $100 বা $10 হইলে আপনি ধরেন 130 টাকা বা 40 টাকা দিয়ে একটা অ্যামাউন্ট পেয়ে গেলেন। তো পেয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিকে আপনি ধরেন 50 টাকা 500 টাকা দিয়ে দিলেন। তো এখানে আহ, ওই ব্যক্তি কিন্তু জাস্ট আপনাকে একটা টোপ ফেললো, টোপ ফেললো। আর সাথে হলো যেটা হলো যে আপনি কিন্তু মনে হয় খুব খুশি যে আরে আমি তো এখানে আমি $10 ভাঙায় আমি 50 টাকা লাভ করছি। তো এই যে তার সাথে একটা ট্রাস্ট হয়ে যাওয়ার পরে সে আপনাকে বলে স্যার এরকম তো আমার কাছে আরো $10,000 আছে, আপনি যদি আমাকে সবগুলো নেন তাহলে আপনি টাকা নিয়ে এসেন, আমি আপনাকে সবগুলো ডলার দিয়ে দেবো না। তো এরপরে আপনি তো খুশি হয়ে ধার দেনা করে টেনে মনে করেন যে আপনি 50,000 টাকা নিয়ে এলেন। 50,000 টাকা নেওয়ার পরে ওই সময় সে আপনাকে গুনতেও সময় দিবে না, আপনি 50,000 টাকা তার কাছে দিবেন, দেওয়ার পরে সাথে সাথে একটা পোটলা দিবেন যে পোটলা ভর্তি ডলার আর ডলার। তো এটা চুপচাপ সে, আপনিও চাবেন যে এটা চুপচাপ হোক, কেউ না জানুক। তো ওই যে পুরা যে ডলারের যে ব্যাগটা ব্যাগটা আপনাকে ধরা দিবে আর আপনি তাকে 50,000 টাকা দিয়ে দিলেন। আসার পরে দেখবেন যে এগুলা সব ডলার হচ্ছে জাল। মানে এগুলা নিয়ে আপনি যদি মানি এক্সচেঞ্জ যান তাহলে আপনার জেল হতে পারে। তো এই ধরনের প্রতারণা ঢাকা শহরে প্রচুর পরিমাণে হয়ে থাকে। এই জন্য লোভে পাপ পাপে মৃত্যু। দুই নম্বর হচ্ছে স্বর্ণের বার। এই স্বর্ণের বারের ঘটনাটা সেম, এটাও রিকশাওয়ালা কেন্দ্রিক হয়ে থাকে। তো আপনি বিশেষ করে বোনদের ক্ষেত্রে এরকম হয়, বোনদের ক্ষেত্রে এরকম স্বর্ণের বারের ক্ষেত্রে হয়, অথবা সোনার অলংকারের বিষয় হয়। তো মনে করেন যে আপনি রিক্সা উঠবেন, রিক্সাওয়ালা ওঠার পর আপনাকে বলবো যে আচ্ছা দেখেন তো এটা কি জিনিস। তো আপনি তো দেখবেন যে আর এটা তো স্বর্ণের বার। তো বলবে যে আমি তো এটা আমার একজন বিদেশি দিয়ে গেছে, আমি তো জানি না এটা কি, সোনার মতো দেখতে লাগে, তো এটা কি আপনি কিনবেন নাকি। তা আমি কিনলে এখন আপনি তো খুব খুশি যার এই যে স্বর্ণের বার, এটা যদি এরকম 100 গ্রাম হয় তাহলে তো কয়েক লাখ টাকা এটার দাম। তো এখন ইনশাল্লাহ বলতে দেখেন আমার 1,000 10,000 টাকা দিলে হবে, আমার একটা জরুরি প্রয়োজন, এই টাকাটা দেন আর আপনি এটা আপনার আমি দিয়ে দেবো না। তো এখানে ঠিক সেম কাহিনী, আপনি কোনো মতে বিকাশ ঠিক আছে টাকা পয়সা জোগাড় করে 10,000 টাকা দিবেন, গোল্ডের বারটা নিয়ে স্বর্ণকারের দোকানে যাবেন, দেখবেন যে পুরাটাই পিতল বা হচ্ছে যে পুরাটাই এই মানে কালার করা একটা লোহা আর কি। না, ক্লাস আমাদের বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, বৃহস্পতিবার আমি ওই যে ফেনীতে ছিলাম এই জন্য ক্লাস হয় নাই। আহ, কালকেও হয় নাই, আজকে হচ্ছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে বিকাশ প্রতারণা। বিকাশ প্রতারণা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি।
বিকাশ প্রতারণাগুলো মূলত অনেকটাই লটারি কেন্দ্রিক হয়, যে স্যার আপনি লটারিতে জিতছেন, আপনি যদি আজকের ভিতরে এই 5,000 টাকা পাঠান তাহলে আপনার অ্যাকাউন্টে 5,83,425 টাকা ঢুকবে। তো আপনি কি এটা চান? তো আপনি যদি এটা চাইলে আপনি এই নাম্বারে এখনই, ফোন রাখা যাবে না, আপনি এই নাম্বারে এখনই আপনি 5,000 টাকা পাঠিয়ে দিন। তো প্রতারকরা সাধারণত কাজগুলো এভাবে করে যে যাতে খুব লোকটা খুব দ্রুত কাজ করতে হয়। তো সেও চিন্তা করবে যে, আবার বলে যে এটা কাউকে জানালে কিন্তু আপনি এটা পুরস্কার পাবেন না। তো আহ, এরপরে এরপরে যেটা হলো যে আপনি ওই টাকা দিয়ে দিলেন, টাকা দেওয়ার পরে দেখবেন যে ফোনও বন্ধ, আপনাকে আর ইয়ে করবে না। আচ্ছা, 2 নম্বর একটা প্রতারণা হয় বিকাশের মাধ্যমে, সেটা হচ্ছে যে উম, এখানে দেখেন দুইটা মেসেজ আসছে। একটা হচ্ছে বিকাশ থেকে যে মেসেজগুলো আসে সাধারণত এগুলো অরিজিনাল হয়। তারপরেও অরিজিনাল কিনা এটা চেক করার জন্য আপনাকে অবশ্যই ব্যালেন্স চেক করতে হবে। আর কিছু মেসেজ আসবে, সেম সেম মেসেজ, ক্যাশ ইন 3,000 টাকা ফ্রম এ নাম্বার হাবি যাবি, কিন্তু দেখবেন যে কি বলে, মেসেজটা আসছে হলো ভিন্ন একটা মোবাইল থেকে। তো এরকম কোনো একটা ভিন্ন একটা মোবাইল থেকে আপনার একটা মেসেজ পাঠাবে, মেসেজ পাঠায় একজন ফোন দিয়ে বললো যে স্যার আমি তো খুব গরিব মানুষ, আমার 3,000 টাকা ভুলে আপনার মোবাইলে চলে গেছে, আপনি যদি আমাকে একটু কষ্ট করে টাকাটা পাঠাইতেন। তো আপনি ঠিকই মেসেজে দেখলেন যে হ্যাঁ তাই তো, এই মেসেজে তো 3,000 টাকা আসছে। তো তখন কি হলেন কি, আপনি টাকাটা পাঠাই দিলেন, টাকাটা পাঠাই দেওয়ার পরে দেখলেন যে আপনার মূল ব্যালেন্স থেকে টাকা কেটে গেছে, এই টাকা আসে নাই আর কি। তো এই জন্য বিকাশে কেউ কিছু বললে অবশ্যই আগে ব্যালেন্স চেক করে তারপরে দেখবেন যে আসলে কি টাকা পয়সা আসছে কিনা। আর এই ধরনের যে লটারির যত প্রচারণা আছে, এই লটারির সমস্ত প্রচারণাই ফেক। কারণ বিকাশ আমাকে বসে নাই যে আমাকে লটারিতে কোটিপতি বানাবে। 4 নম্বর একটা গুরুত্বপূর্ণ কথা, ফোনে শুধু কারো কথা শুনে এই কোনো নাম্বারে ডায়াল করা যাবে না। অনেক সময় এরকম করবে আপনাকে, ফোন দিয়ে বলবে যে আপনার নাম্বারটা ভেরিফিকেশন করা হচ্ছে, আপনি যদি আহ, এই ভেরিফিকেশন না করেন তাহলে আপনার মোবাইলটা বন্ধ, এই বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, আপনি কি চান অ্যাকাউন্ট বন্ধ করতে? তো যাই হোক, যখন বলবে যে না আমি তো চাই না, তো কি করতে হবে, ঠিক আছে আমি আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি, এগুলো ফলো করেন। তো ওরা ইনস্ট্রাকশন এরকম দিবে, মূলত ওরা যেটা করে যে আপনার আপনার ওই নাম্বার থেকে ওরা একটা ট্রানজেকশন করবে, মনে করেন 10,000 টাকার ট্রানজেকশন করবে। তো আপনাকে প্রথমে বলবে যে দেখেন আপনার নাম্বার একটা কোড গেছে, এই কোডটা মূলত ওটিপি। তো এই ওটিপিটা ওরা কোথাও বসাবে, এরপরে বলবে যে আপনার পিন নাম্বারটা বলেন। তো পিন নাম্বার আর ওটিপি যখন দুইটা বলবেন, তখন আপনার অ্যাকাউন্ট থেকে মনে করেন যে বড় একটা অ্যামাউন্ট বা যা পায় এটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিতে পারবে আর কি। তো এই জন্য একটা বিষয় মাথায় রাখবেন, কখনোই কোনো প্রতিষ্ঠান, আচ্ছা একটা সহজ প্রশ্ন যদি আমি আপনাদের করি তাহলে এটা ক্লিয়ার হবে। মনে করেন যে আপনাদের এখানে তো প্রত্যেকেরই ক্যাম্পাস আছে। এখন আপনারা কেউ ফোন দিলেন আমাদের এই কোন একজন আমাদের যারা এই ফোন রিসিভ করে, ফোন দিয়ে বলেন যে আমার ক্যাম্পাসের সমস্যা, তো আপনার কাছে কি ক্যাম্পাসের পাসওয়ার্ড চাবে? কোনোদিনই আমাদের কেউ ক্যাম্পাসের পাসওয়ার্ড চাবে না, কারণ আপনাদের ক্যাম্পাসে এই অ্যাডমিন হিসাবে প্রবলেম সলভ করার জন্য আমাদের যারা অ্যাডমিন আছে তারা ডাইরেক্ট ঢুকে যেতে পারে, এটার জন্য পাসওয়ার্ড প্রয়োজন হয় না। তো পাসওয়ার্ড কেউ চাওয়া মানেই হলো সে প্রতারক। আচ্ছা, এরপরে বিভিন্ন সময় চাকরির নামে বিভিন্ন প্রতারণা হয়। রাস্তাঘাটে দেখবেন যে ঘরে বসে মাত্র 2 ঘন্টা কাজ করে 20,000 টাকা আয় করুন। আর যেখানে মানুষ সারা মাস কাজ করে 10,000 টাকা ইনকাম করতে পারে না, সেখানে ঘরে বসে 2 ঘন্টা কাজ করে কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই, জামানত ছাড়াই 20,000 টাকা আয় করুন। তো এই ধরনের যে ওই রাস্তাঘাটে যেই চাকরির বিজ্ঞাপন দেওয়া থাকে, এগুলো 100% ভুয়া। কারণ একটা বিষয় দেখেন যে বাংলাদেশ এমনি একটা বেকারত্ব প্রবণ একটা দেশ, যে দেশে হাজার হাজার মানুষ বেকার। তো এই দেশে কি একটা কোম্পানির লোক খোঁজার জন্য বাসের গ্লাসে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয়, নাকি কোম্পানিতেই মানুষ খুঁজে বের করে যেখানে চাকরি আছে? তো ওরা করে কি, বড় রকম কোনো ধান্দা করে না, ওখানে লেখা থাকে জামানত নাই, এই নাই ওই নাই, ওরা করে কি ছোট্ট একটা ব্যবসা। কেমন, মনে করেন যে আপনি ওদের অফিসে যাবেন, ওরা ভাইবা নেবে, ভাইবা নেওয়ার পরে বলবে যে ঠিক আছে আপনার এটা মেডিকেল করা লাগবে, মেডিকেলের জন্য আপনাকে এই 2,000 টাকা জমা দিতে হবে, মেডিকেল হওয়ার পরে আপনার রেজাল্ট আসবে। তো এই যে 2,000 টাকা জমা দিলেন, অথবা অনেক সময় বলবো যে কোনো জামানত নাই, ফর্ম ফিল আপ ফি হচ্ছে 500 টাকা। তো ওরা যেটা চিন্তা করে যে আমি যদি পোস্টারটা টানাই বাসে, তাহলে যদি এক একজনের কাছে 500 টাকা করে ইনকাম করি, তো তো যদি আমি 100 জনের কাছ থেকে যদি আমি মিনিমাম আমি 5,000 টাকা ইনকাম করতে পারলাম বা 50,000 টাকা ইনকাম করতে পারলাম। তো ওদের হিসাবটা এরকম হয় আর কি। অর্থাৎ আমার 500 টাকা হইলে ওর কাছে অ্যামাউন্টটা কখনো 50 লাখ বা আরো বেশিও হয়ে যায় আর কি। তো এই জন্য আমরা এই বিষয়টা সাবধানে থাকবো। অনেক সময় এরকম সেম কাহিনী বিদেশ থেকেও হয়, বিদেশে না, মূলত এরা বাংলাদেশি
বিদেশি সাজে। যে সাধারণত যেটা হয় যে আমাদের অনেকেরই যারা জব সিকার, তাদের সিভি গুলা বিডি জবসে থাকে। তো এই বিডি জবস থেকে ওরা ডাটাগুলো কালেক্ট করে মনে করেন আপনি যেহেতু ইঞ্জিনিয়ার, তা আপনার যে সিভিটা কালেক্ট করে ওখানে কিন্তু আপনার সমস্ত তথ্য আছে। তো আপনাকে একটা ইঞ্জিনিয়ারিং জবের অফার লেটার দিয়ে পাঠিয়ে দিল যে হ্যাঁ দুবাইতে আপনার জব হয়ে গেছে এই ইঞ্জিনিয়ারিং ফার্মে, এই সেই বেতন হচ্ছে মনে করেন 5 লাখ টাকা হাবি যাবি। তো এদেরও প্রতারণাটা ঠিক সেম। এটার জন্য যে আপনার কোনো জামানত টামানত কিছু দেওয়া লাগবে না, আপনি এই যে মেডিকেল ফি আর এই যে ভিসা ফি এই জন্য মাত্র 15,600 টাকা পাঠাবেন। তো ওই 15,600 টাকা করে এরা ব্যবসা করে আর কি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূলত এই ধরনের কার্যক্রমগুলো অফলাইন বেসড কার্যক্রম, তবে এটা অনলাইনেও কার্যক্রমগুলো হয়ে থাকে আর কি। তো আমরা এবার জানবো যে হ্যাঁ আজকের ক্লাসটা হচ্ছে ডিএনএস এর ক্লাস হচ্ছে। এবার আমরা জানবো, ক্লাসই জানে নাকি। আচ্ছা, আমরা প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা পরে করবো, এখন প্রশ্ন আমরা না করি। প্রশ্ন আমরা পরে করতে হবে ইনশাল্লাহ, আমরা প্রশ্নের সময় দিব। আচ্ছা, আরেকটা প্রতারণা থাকে যে মনে করেন যে আমেরিকা থেকে একজন আপনার সাথে পরিচয় হবে। তো আমরা তো অনেক সময় পেপারে দেখি না যে প্রেমের টানে আমেরিকা আমেরিকা চলে গেল, বা এই ধরনের একটা কনসেপ্ট আমাদের মাথায় থাকে। তো সেই হিসেবে ধরেন আপনাকে একজন আমেরিকা থেকে নক দিল যে হ্যাঁ, নক দিতে দিতে যাক এখান থেকেই বন্ধুত্ব বা একটা সম্পর্ক তৈরি হলো। এরপরে সে বললো ঠিক আছে আমি আপনার জন্য এই, আচ্ছা আবার এরা ফোনেও কথা বলবে আপনাকে ওই নেটিভ টোনে। এরা মূলত হচ্ছে একটা চক্র, যারা বাংলাদেশে থাকে এর মধ্যে একটা বড় অংশ হলো আফ্রিকান। তো আফ্রিকান যারা এরা ওই ইংরেজি কথা বলতে পারে নেটিভ স্টাইলে আর কি, মানে আমেরিকান স্টাইলে কথা বলতে পারে আর কি। তো এরা না আসলে নর্মালি আইপি নাম্বার থেকে ফোন দেয়। তো ফোন দিয়ে আপনার কাছে মনে হবে যে আমেরিকা থেকে বলছে, কারণ আমেরিকার নাম্বারগুলো কিনতে পাওয়া যায়। মানে আমেরিকার থেকে ফোন দেওয়ার জন্য আপনাকে আমেরিকা যাওয়ার প্রয়োজন নেই। আপনি বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ড দিয়ে আমেরিকার নাম্বার আপনি কিনে ফেলতে পারবেন অনলাইনে, এগুলো খুব ইজি। তো ওরা বাংলাদেশে বসেই মনে করেন যে বসে আছে কোনো একটা ভার্সিটিতে বা কোথাও, দিয়ে ওই পরিচয় হতে হতে আপনি তো আর সবসময় চ্যাটিং এ তো বিশ্বাস করবেন না, কথাও বলতে চাইবেন। তো এরপরে সে ফোন ফোন দিয়ে ইংলিশে কথাবার্তা বললো, কথাবার্তা বলার পরে আপনার একই মজবুত হলো যে না তাহলে এটা রিয়েল মানুষই আর কি। তো এরপরে বলবো যে ঠিক আছে, আমার তোমাকে খুব ভালো লাগে, আমি তোমার জন্য একটা আইফোন, তারপরে 10 ভরি সোনা, এই হাবি যাবে অনেক কিছু পাঠাচ্ছি, তুমি এটা রিসিভ করো। তো পাঠানোর পরে আপনাকে একটা ট্র্যাকিং নাম্বার বা ডিএচএল একটা কিছু দিয়ে দিবে, দেওয়ার পরে 2-3 দিন পরে ফোন দিবে কাস্টমস অফিস থেকে। মূলত আসলে কাস্টমস অফিস না, এরা সবাই একটা চক্র। মানে এই চক্রের ভিতরে কিছু আছে আফ্রিকান, কিছু আছে বাঙালি। তো বাঙালি প্রয়োজন হয় কাস্টম অফিসে, আর বিদেশি প্রয়োজন হয় হচ্ছে এই কথা বলার জন্য। তো বাঙালি একজন ফোন দিয়ে বলে যে আমি কাস্টমার অফিস থেকে হাউস থেকে বলছি আপনার একটা মাল আসছে, এই তো এই মালটা সারানোর জন্য আপনাকে 10,000 টাকা লাগবে। তো আপনি তো খুব খুশি, আরে সে বলছে মালও পেয়ে গেছি, 10,000 টাকা দিয়ে দিলেন। তো 10,000 টাকা দেওয়ার পরে এবার আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে স্যার আপনার তো মালটা আমরা ছুটাই ফেলছিলাম, তো হঠাৎ করে এই কাস্টম অফিসার সন্দেহ করে এবং মালটা খুলে ফেলে। তো খোলার পরে তো দেখতেছে এর ভিতরে আইফোন আছে, সোনা আছে অনেক বেশি। তো এটার জন্য তো আসলে অনেক বড় একটা অ্যামাউন্টের আপনার মালামাল, অন্তত 10 লাখ টাকা মালামাল আছে। তো সেই হিসেবে এটা ট্যাক্স আসছে 20,000 টাকা, এটা না দিলে চাইতে পারবেন না। তো মনে করেন যে আপনি আবার 20,000 টাকা দিলেন, দেওয়ার পরে এবার আরেকটা ফন্দি করবে যে না এতে হচ্ছে না, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু এখানে যে যে ইয়েটা আছে, আরেকজন অফিসার যেটা আটকাইছে, সেই অফিসার কোনো মতেই ছাড়বে না, এটা 50,000 টাকা না দিয়ে ছাড়বে না। এখন আপনার কাছে একটু সন্দেহ হবে যে আরে আমি তো টাকা দিয়ে যাচ্ছি। তো আচ্ছা, তো এবার যেটা করলেন আপনি মনে হয় না আমি এই ফাঁদে মনে হয় ঢুকে যাচ্ছি, তো এখন আপনি নিয়ত করলেন যে না আমি আর এই ফাঁদে পড়া দিব না, আমি আর টাকা যা আছে দিব না। এখন আপনাকে করবে কি, কাস্টমার হাউস থেকে হুমকি দিবে যে আপনি যদি এই 50,000 টাকা না দেন তাহলে কিন্তু আপনার নামে মানি লন্ডারিং এর মামলা হবে। এই মামলা কিন্তু অনেক কঠিন, 6 বছর জেল হাবি যাবি। তো যাই হোক, এখন আপনি আরো 50,000 টাকা দিয়ে দিবেন, মানে একবারে আপনাকে ফতুর করে ছাড়বে আর কি। এই জন্য এটা পুরোটাই একটা চক্র, আমরা এখান থেকে সাবধান থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নম্বরে ফেসবুকে বন্ধুত্ব তৈরি হবে, এরপরে আপনার কোনো একটা ছবি নিবে,
ছবি নেওয়ার পরে এই ছবিটাকে ফটোশপের মাধ্যমে একটা খারাপ ছবি বানাবে। এখন তো আপনারা জানেন যে আসলে এখন এখন মানে আগে তো এগুলো আসলে গ্রাফিক ডিজাইন অনেক কিছু করতে হতো, আর এখন তো এআই এর একটা কমান্ড দিয়ে মনে করেন যে আপনার একটা ছবিকে মানে খারাপ দৃশ্য বানায় কারোর সাথে লাগাই দেওয়া, এটা খুব সহজ আর কি। তো এই জন্য এটাকে এরকম একটা কিছু করার পরে এরপরে আপনাকে হুমকি দিবে যে আপনি আপনি যদি এই টাকা না দেন তাহলে আপনার এই ছবিকে আমরা ভাইরাল করে দিব। তো এই জন্য আমরা কখনোই ফেসবুকে কোথাও কারোর সাথে ছবি শেয়ার করবো না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে নম্বর সংগ্রহ করে ফাঁদে। মনে করেন যে আপনার কাছ থেকে কোনো একজন কেউ একটা মোবাইল নাম্বার সংগ্রহ করবে, তো এই মোবাইল নাম্বার গুলো কিছু খারাপ জায়গা আছে, এই সমস্ত জায়গায় আপনার মোবাইল নাম্বার গুলো দিবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনাকে ওই সমস্ত জায়গা থেকে, আচ্ছা এই যে এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি এগুলো কিন্তু কোনো বইয়ের আলোচনা না, এগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে, আমাদের বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে, বিভিন্ন ফ্রেন্ড সার্কেলদের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে আমি এক জায়গায় নিয়ে এসেছি, যাতে এই ধরনের প্রতারণা মানে বারবার অন্যরা না হতে থাকে আর কি। মানে এই যে 3 নম্বর যে ঘটনাটা বলতেছি, এটাও আমরা যখন ভার্সিটিতে ছিলাম আমাদের ভার্সিটির একটা মেয়ের সাথে সেম ঘটনা ঘটছিল আর কি। মানে তার নাম্বারটা এমন একটা জায়গায় দিয়ে দিছে, মানে তার সাথে হয়তো কোনো রিলেশন ছিল। তো সামহাউ সে খেপে গিয়ে ওই নাম্বারটা এমন একটা জায়গায় দিয়ে দিছে, মানে যে যে নাম্বারটা, অর্থাৎ যেখানে এরকম বিষয়টা এরকম যে এখানে অন কাইন্ড অফ মানে আপনি প্রস্টিটিউট খুঁজতে গেলে এই নাম্বারে ফোন দিন, এরকম একটা জায়গা আর কি। তো ওইখানে দেওয়ার পর থেকে তো এখন গণহারে ফোন দেওয়া শুরু করছে, মানে শেষ পর্যন্ত এই নাম্বারটা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এই জন্য তো এই জন্য আমরা এটা থেকেও ইনশাল্লাহ সাবধান থাকবো, যে আমাদের মোবাইল নাম্বার যাকে তাকে আমি মোবাইল নাম্বার দিব না। আচ্ছা, অনেক সময় এরকম হয় যে আপনার একটা ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, মনে করেন যে আপনি অনেক পপুলার একজন ব্যক্তি, যে আপনার মনে করেন হাজার হাজার লাইক শেয়ার আছে। তো ওরা করবে কি, সেম নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবে আপনার ছবি দিয়ে, আপনার প্রোফাইল পিকচার দিয়ে। এরপরে মনে করেন যে করার পরে আপনি যা স্ট্যাটাস দিচ্ছেন সেই স্ট্যাটাস, এরকম ঘটনা আমার ক্ষেত্রে কয়েকবার হয়েছে। আমি এরকম দেখি যে আমার নামে একটা অ্যাকাউন্ট, পরে আমি দেখি কি অবস্থা, অ্যাকাউন্টটা আমার না। পরে যাকে রিপোর্ট টিপোর্ট করলে ওরা অ্যাকাউন্টটা বন্ধ করে দেয় আর কি। তো যাই হোক, এরপরে করবে কি, ওরা ওই অ্যাকাউন্ট থেকে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে এদের কাছে বলবে যে আমি দোস্ত, আমি একটা বিপদে পড়ছি, আমাকে এখন একটু বিকাশে 500 টাকা পাঠাও। তো এই ধরনের বিভিন্ন প্রতারণা করতে থাকবে আর কি। তো এই জন্য আমরা এটাও সাবধান থাকবো যে আমার মতো করে একটা ফেক প্রোফাইল কেউ খুলে যাতে কেউ এরকম কাজ না করে। কিছু তথ্য যদি কেউ জানতে পারে তো অনেক কিছু করা সম্ভব। তার ভিতরে একটা হচ্ছে যে আপনার এনআইডি, জন্মসাল, মায়ের নাম, বাবার নাম, এরকম অনেকগুলো তথ্য যদি কেউ জানতে পারে তো এই তথ্যগুলো দিয়ে আসলে অনেক কিছুই করা সম্ভব। হ্যাঁ, এখন ধরেন তথ্যগুলো তো আমরা অনেক জায়গায় দিয়ে রেখে রাখতেই হয়। আপনি মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলতে চান তখন কিন্তু আপনাকে এই তথ্যগুলো দেওয়াই লাগবে। আপনি পাসপোর্ট করতে চান, আপনাকে এই তথ্যগুলো দেওয়াই লাগবে। আপনি যেমন আমাদের এখানে ভর্তি হইতে গেলেও এই তথ্যগুলো দেওয়া লাগে। কিন্তু সাধারণত একটা প্রতিষ্ঠান এই তথ্যগুলোকে গোপন রাখে। হুম। জি। আচ্ছা, এরপরে এই ধরনের আপনারা অনেক জায়গায় দেখবেন যে ক্লিক করলেই টাকা, ক্লিক করলে ডলার, ক্লিক করলে এই সেই, মানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, লোভে পাপ পাপে মৃত্যু। আর মানুষ এরকম টাকা নিয়ে বসে নাই যে আমি একটা করে ক্লিক করবো $1 করে পাবো, মানে এই ধরনের কোনো কনসেপ্ট পৃথিবীতে নাই। তো এরকম বিভিন্ন সময় স্পাম লিঙ্ক ছড়ায়, দেখা থাকে যে আপনি যদি এই লিঙ্কটা একটা গ্রুপে দেন, গ্রুপে দিলে তারা যদি একটা ক্লিক করে তাহলে আপনার অ্যাকাউন্টে $2 করে জমা হবে। তো এখন দেখেন, আপনি যখন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি এরকম একটা লিঙ্ক যখন একটা গ্রুপে শেয়ার দিবেন তখন আরেকজন কি চিন্তা করবে যে আরে ওই আপু তো অনেক মানে রেসপন্সিবল, ওই আপু তো অনেক দিনদার, সে যেহেতু শেয়ার দিচ্ছে তার মধ্যে ডেফিনেটলি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার সেও কি করলো, এটাকে আবার শেয়ার দিল, তো এবার শেয়ার দিতে দিতে এগুলো সবই দেখালো হ্যাকিং লিঙ্ক। তো এই জন্য আমরা কখনোই এই ধরনের লিঙ্ক নিজেও ক্লিক করবো না, শেয়ারও দিব না। অনেক সময় গেম লিঙ্ক দেয়, হ্যাঁ, অনেক সময় গেমের অফার লিঙ্ক দেয়, এগুলো আমরা কখনোই ক্লিকও করবো না, শেয়ার করবো না। আচ্ছা, ক্রয় বিক্রয় কেন্দ্রিক অনেক সময় অনেক ধরনের বিপদ হয়। আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে ডিএনএস এর সাইবার সিকিউরিটি ক্লাস। অস্বাভাবিক মূল্যে যদি কোনো কিছু বিক্রয় করে তো এটা মনে করবেন যে এটা 100% ফেক। মনে করেন হঠাৎ করে আপনি ফেসবুকে একটা অ্যাড দেখলেন যে ব্র্যান্ড নিউ iPhone 15 Pro মাত্র 5,000 টাকায়। এখন দেখেন এটা কিন্তু আসলে সম্ভব না, কারণ একটা iPhone 15 Pro মূল্য হচ্ছে প্রায় 2 লাখ টাকা। তো 2 লাখ টাকার একটা ফোন আপনার কাছে 5,000 টাকা কিভাবে দিবে, কোনো দিনের সম্ভব না, যতই অফার দিক। মনে করেন যে আমার একটা জিনিস যদি 10,000 টাকা কেনা হয়, আমি যখন বিক্রি করতেছি 15,000 টাকা, সেখানে অফার দিতে 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 12,000, 11,000, 10,500, একেবারে মানে 10,100 পর্যন্ত নামাইতে পারবো।
কিন্তু এটার যেহেতু ক্রয় মূল্য 10,000 টাকা, এটা তো আমি 2,000 টাকা সেল করতে পারবো না। ঠিক একইভাবে iPhone 15 Pro যদি 2 লাখ টাকা সেল করে, তাহলে ধরেন তার কেনা আছে মানে একবার যদি মিনিমাম হয় তাও ধরেন 1,70,000 টাকা। মানে একটা ফোন বিক্রি করলে তো আর 20-30 হাজার টাকা লাভ হয় না। তো আপনাকে কিভাবে 5,000 টাকা দিবে? তার মানে এটা একটা ফেক। আচ্ছা, আমরা যদি ট্রাস্টেড সাইট না হয়, কিছু কিছু আছে ট্রাস্টেড, আমি কিছু ট্রাস্টেড সাইটের নাম আমি আলোচনা করব। এদের বাদ দিয়ে বাকি অধিকাংশ জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারি প্রেফার করবেন। ক্যাশ অন ডেলিভারি হচ্ছে যে আপনি মাল হাতে পেয়ে টাকা দিবেন। একটা হচ্ছে ট্রাস্টেড সাইট, যে এখানে ধুমসে কেনাকাটা মানুষ করে, তখন সমস্যা নেই। কিন্তু যদি সাইটটা ট্রাস্টেড না হয়, তো আগে পেমেন্ট করবেন না, ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করবেন। 2 নম্বর, যদি কাউকে পেমেন্ট করতেই হয়, অন্তত তাকে বলবেন যে আপনার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের আহ, নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে বুঝবেন যে এই প্রতিষ্ঠানটা প্রতারণার সম্ভাবনা অনেক কম। যেমন দেখবেন আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসা নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, অথবা আমাদের যে প্রতিষ্ঠান রিলায়েন্স আইটেক লিমিটেড, এই নামে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে। কারণ আহ, এই ব্যাংক অ্যাকাউন্ট যখন আমি প্রতিষ্ঠানের নামে খুলি, তখন তারা আমার এই অফিস ভিজিট করছে, তারপরে আমার সমস্ত তথ্য ওদের কাছে আছে, ট্যাক্স ফাইল আছে, সমস্ত কিছু ওরা জমা নিয়েই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে। অর্থাৎ কোম্পানির নামে যে ব্যাংক অ্যাকাউন্ট গুলো, একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কিন্তু এত কিছু লাগে না, আপনি এনআইডি আর ছবি আর নমিনি আইডি নিয়ে গেলে খুলে দেবে। কিন্তু কোম্পানি অ্যাকাউন্টে অনেক ঝামেলা আছে আর কি। মানে কোম্পানি একটা অ্যাকাউন্ট খুলতে তারা অফিসের অ্যাড্রেস চায়, অফিসের ইভেন ভাড়ার ডিট চায়, অনেক তথ্য চায় আর কি। তো এই জন্য যদি কোম্পানির একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি ফেসবুকে দেখলেন যে হ্যাঁ, এই মনে করেন XYZ কোম্পানি, তো তাকে বলেন যে ভাই আপনাদের কোম্পানির নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। সে দিল যে হ্যাঁ, XYZ.com কোম্পানি লিমিটেড, ইসলামী ব্যাংক, এই ইত্যাদি। তার মানে বোঝালো যে এটা কিছুটা ট্রাস্টেড। এই জন্য অ্যাডভান্স চাইলে, ট্রাস্টেড না হলে কাউকে অ্যাডভান্স দিবেন না, কারণ অ্যাডভান্স দেওয়ার পরে দেখবেন আপনাকে মেসেঞ্জারে ব্লক করে দিবে, ওরা আর খুঁজেও পাবেন না। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অচেনা জায়গায় কোনো কিছু কেনার জন্য না যাওয়া। হুম, আচ্ছা, তার মানে সবাই প্রতারণা করছে আর কি, এরকম হয় আর কি। আচ্ছা, এই অচেনা জায়গা, মনে করেন যে আপনি একটা পুরাতন জিনিস কিনবেন অনলাইনে বিক্রয়.com থেকে। তো কেনার পরে আপনাকে আসতে বললো যে অমুক জায়গায় আসেন, তো ওখানে যাওয়ার পরে আপনাকে অস্ত্র টস্ত্র দেখায়, আপনাকে চিন্তা করে নিয়ে চলে গেলো। এই জন্য এরকম যে কোনো কিছু কিনতে হয়, অবশ্যই পাবলিক প্লেসে মিট করবেন, কখনোই ভিন্ন কোনো জায়গায় না। মনে করেন যে আপনি যে কোনো একটা শপিং কমপ্লেক্সে মিট করবেন, যে ঠিক আছে ভাই একটা মোবাইল কিনবো, হ্যাঁ মোবাইল পুরাতন জিনিস কেনাকাটা করতে পারেন, কিন্তু অচেনা জায়গায় নাই, মানে গলির চিপায় টিপায় না। বলে ঠিক আছে, আপনি তাহলে আপনার বাসা কোথায়? মনে করলেন যে আপনার ফার্ম গেট, বা আপনার বাসা হচ্ছে নিউ মার্কেট, ঠিক আছে আপনি মার্কেটের ভিতরে আসেন। বা আপনি বাসা হচ্ছে মনে করেন যে 10 নম্বর, ঠিক আছে 10 নম্বর শাহ আলী প্লাজা আসেন। অর্থাৎ কোন একটা শপিং কমপ্লেক্সের ভিতরে আপনি, বা যেখানে পাবলিক প্লেস, এরকম জায়গায় মিট করবেন কখনোই। তো দেখা যায় যে এখান থেকে অনেক ঘটনা ঘটছে, ছিনতাইয়ের শিকার হয়েছে, অনেকগুলো ঘটনা ঘটছে। আচ্ছা, কিছু সাইট সম্পর্কে আমি আলোচনা করতেছি। একটা হচ্ছে যে কেনাকাটার জন্য যারা বিভিন্ন গ্যাডজেট ট্যাডজেট কিনেন, গ্যাজেট না, আপনি মনে করেন যে এমন কিছু নাই দারাজে পাবেন না। তো দারাজ.com এটা মোটামুটি সেফ। কারণ হচ্ছে যে আমি এখানে কয়েকটা ইয়েগুলো নিয়ে আলোচনা। আচ্ছা, এই দারাজ.com-এ হ্যাঁ কিছু আইটেম খারাপ থাকতে পারে, কিন্তু বিষয় হচ্ছে দারাজ.com-এর পলিসিটা এরকম যে মনে করেন যে আমি একটা জিনিস সেল করতেছি, আমি একটা শো পিস সেল করি, এই সেলটা দারাজ.com-এর মাধ্যমে সেল হয়, অর্থাৎ দারাজের আইটেম কম। দারাজ মল যেগুলো থাকে এগুলো দারাজের আইটেম। এই কিন্তু বাকি হচ্ছে যে যে মানে বাকি যেগুলো এগুলো পাবলিক আইটেম। তো এখন আপনি দারাজ.com থেকে কেনার সময় অবশ্যই রেটিং দেখে কিনবেন। যদি আপনি অনেক বেশি রেটিং পান, ফ্যামিলি মানে 2টা ক্লাস বাকি আছে, তো দারাজের যে আইটেম গুলো অনেক বেশি রেটিং থাকবে, সেই আইটেম গুলো অবশ্যই ভালো আইটেম। তো অনেক বেশি রেটিং দেখে আপনি কিনবেন। আর দারাজ.com আপনার সব সুবিধা হচ্ছে যে এখানে আপনি রিফান্ড পলিসি আছে, আপনার যদি প্রোডাক্টটা পছন্দ না হয়, আপনি রিফান্ড দিলে আপনাকে টাকা ব্যাক করে দিবে। এই পলিসিটা দারাজের স্ট্রং হওয়ার কারণে আপনি এই দারাজ.com থেকে কেনাকাটা অনেকটাই সেফ। অনেকে ঢাকা শহর বা এই মানে শহরগুলোতে এই মানে কাঁচা বাজার কিনতে চান, কাঁচা বাজারের এর ভিতরে চালডাল.com সবচেয়ে সেফ। চালডাল.com থেকে আমরা প্রায় এখান থেকে কেনাকাটা করি, এবং এদের প্রাইসিংও অনেক সময় মার্কেট থেকে কম।
মানে এখানে একবারে সব কিছু পাবেন, একবারে গাজর, আলু, পটল, মাছ টাছ যা আছে, সবজি, এই এরকম সবকিছু আপনি পাবেন। ঠিক একইভাবে আছে স্বপ্ন। স্বপ্ন তো ঠিক একইভাবে, স্বপ্ন অনলাইন, এটা ট্রাস্টেড। আপনি স্বপ্ন থেকে এরকম চাল ডাল আটা ময়দা সুজি যা আছে সবকিছু কিনতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। কম্পিউটার রিলেটেড আইটেম করার জন্য দুটো ট্রাস্টেড সাইট, একটা হচ্ছে রায়ান্স.com আর হচ্ছে স্টারটেক। এই দুটো 100% সেফ, এরা আপনার সাথে প্রতারণা করবে না। কারণ ডেইলি ওদের মনে করেন হাজার হাজার মাল সেল হয় অনলাইনে। রায়ান্স.com, স্টারটেক। আমি এখানে কারো কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না। হ্যাঁ, মনে করেন যে আপনি একটা বোরকা কিনছেন বা এটা ঠকেছিলেন, বিষয়টা ওই বোরকাটা ওরা যে ছবি টবি দিছিল, যদি ছবির সাথে মিল না থাকে তাহলে আপনি ওখানে রিফান্ড দিতে পারবেন। রিফান্ড প্লেস করলে ওরা আপনার এই মালটা নিয়ে আপনাকে টাকা ফেরত দিয়ে দিবে। অর্থাৎ এই পলিসিটা আছে। এখন না, একটা বিষয় হলো যে আপনি একটা ভালো বোরকা বা বোরকার যে কাপড়গুলো, যে ব্র্যান্ড গুলো আছে, তো এই একটা ব্র্যান্ড কাপড় আপনি মনে করেন যে লাগে হচ্ছে 3,000 টাকা, আপনি ওখানে আপনি 300 টাকা একটা মাল কিনছেন, তো 300 টাকাতে একটা ভালো বোরকা তো হবে না, এটাই স্বাভাবিক। বাকি হচ্ছে ওখানে যে কালার দেওয়া থাকে, যে স্পেসিফিকেশন দেওয়া থাকে, এগুলো না মিললে আপনি রিফান্ড দিলে ওরা টাকা ব্যাক করে দিবে। আর তবে অবশ্যই আপনি ইয়ে দিতে হবে। মানে আমি আপনাকে দেখাই, যেমন ধরেন আপনাকে অবশ্যই রেটিং দেখে কিনতে হবে, রেটিং না দেখলে তো আপনি কিনলে হবে না। আমি ধরুন বোরকা দিয়ে সার্চ দিই, দেখেন রেটিং ছাড়া আপনি কিনলে প্রতারিত হবেন। মনে করেন যে আমি এটা সার্চ দিলাম, বোরকা, বোরকা ফর ওমেন। আচ্ছা, এটা তো ছবি আসতেছে, সরি, অনেকটা জিনিস ওয়াচ, ডিজিটাল ওয়াচ। আচ্ছা, মনে করেন দেখেন এখানে অনেক রেটিং এইটা দেখছেন, রেটিং আছে কত, এর মধ্যে কিছু খারাপ রেটিং আছে, মানে ফুল 5 স্টার রেটিং না। যেমন ধরেন যেগুলো খুব ভালো রেটিং, যেমন এটা সেল হচ্ছে কিন্তু 1,500। হ্যাঁ, যেমন ধরেন যে এগুলো যেগুলো বেশি সেল হয়েছে, যেমন 25,000 সেল হয়েছে, যেগুলো বেশি সেল, রেটিং ভালো, এখানে ঢোকার পর আপনি এখানে রেটিং সিলেক্ট করে দিতে পারেন যে হ্যাঁ আমার কমপক্ষে 4 স্টার থাকা লাগবে। দিয়ে আপনি ধরেন এইটা সেল হয়েছে, 10,000 সেল হয়েছে, এই ওয়াচটা 10,000 সেল হলে আপনি দেখেন রেটিং গুলো পড়েন, আপনি যখন 10টা রেটিং পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আইটেমটা কেমন আর কি। তো যাক, আমি এটা ইয়ে করতেছি না। আচ্ছা, ক্লাসের মাঝখানে বিকাশ থেকে ফোন পাইছেন, রিস্ক করে বলেন যে আমি ক্লাসে আছি, পরে আপনার লটারি জিতবো না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আহ, না, রায়ান্স বিষয়টা হচ্ছে কি, রায়ান্স তো অনেক বড় কোম্পানি। এখন দেখা যাবে ইলেকট্রনিক আইটেম খারাপ পড়তেই পারে, আপনি যে আইটেমটা নিচ্ছেন সেই আইটেমটা আসলে খারাপ পড়ছে, কিন্তু ওরা তো আপনাকে রিফান্ড পলিসি নিয়ে ঘুরাবে না। আপনার আরো 10টা কম্পিউটার দোকানে গেলে আপনি আজকে দিব না, এই দিব না, কিন্তু আপনি, আমি তো প্রচুর মাল আমি রায়ান্স থেকে কিনছি, এই যে একবারে ওদেরকে বলাই লাগে না, আমি মানে নিয়ে গেলে ওদের তো সেকশনে আলাদা, ওদের রিফান্ড পলিসিতে পড়লে অটোমেটিক ওরা রিফান্ড করে দেবে, রিপেয়ার, মানে রিপেয়ার না, মানে ওয়ারেন্টিতে দিবে, অর্থাৎ ওয়ারেন্টি সাপোর্টটা এগুলো আমাদের 100% ভালো, যেটা হচ্ছে অনেক প্রতিষ্ঠানে আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, তো এরপরে আরো সাইট আছে তো, সচরাচর দেখা যায় যে কম্পিউটার আইটেম গুলা এই দুটা সাইট, তারপরে বাজার করার জন্য এগুলা, আর দারাজ থেকে কমন সাইট গুলা। আর পুরাতন মালামালের জন্য বিক্রয়.কম থেকে কিনতে হবে। তো বিক্রয়.কম এর হচ্ছে যে পুরাতন মালামাল তো আসলে যেহেতু বিক্রয়.কম এই গ্যারান্টি দেয় না, এটা আপনাকে চেক করে নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাকিং। আচ্ছা, একটা মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে অনেকভাবে হ্যাক করা হয়, একটা হচ্ছে ফিশিং এর মাধ্যমে। ফিশিংটা হলো এরকম, মানে এই আপনার দেখতে একই রকম লাগবে, দেখেন আমাদের ফেসবুকের অ্যাড্রেস কি, facebook.com, কিন্তু এটার অ্যাড্রেসটা হচ্ছে, এটা অ্যাড্রেসটা হচ্ছে মনে করেন লোকাল হোস্ট ফিশিং, এরকম একটা অ্যাড্রেস, বা লেখা থাকবে যে facebook.com, facebook.com না হয় লেখা থাকবে মনে করেন যে FEC book.com। তো আপনি খেয়াল করবেন না, ওখানে দেখবেন যে পেজটা সেম। তো না, দারাজে রিফান্ডে ডেলিভারি চার্জ লাগে না, দারাজ ওরা আপনার কাছে মাল নিয়ে যাবে আবার দিয়ে দেবে। কারণ হচ্ছে যে আমি বলতেছি এই কারণে, কারণ এগুলো থেকে আমি হাজার হাজার আইটেম কিনছি, দারাজ থেকে, রায়ান্স থেকে, স্টার্টিং থেকে।
চাল ডাল.কম থেকে তো মানে চাল ডালের যে মানে সার্ভিস, এটা আসলে অসাধারণ সার্ভিস ঢাকা শহরে আর কি। মানে আমার তো এরকম হয়েছে যে ওদের টাইম স্লট ভাগ করে দেওয়া যায়। আপনি সকালবেলা চাল ডালে অর্ডার দিবেন বাজারে, দেখবেন যে 12টার ভিতরে আপনার বাসায় বাজার পৌঁছে গেছে, ওইটা দিয়ে আপনি রান্না করে আপনি মেহমানে খাইতে পারবেন। হ্যাঁ, তো এরকম এটা আসলে অনেক, এবং চাল ডাল ওদের প্রাইসিং বাজার থেকে কম। অনেক সময় আমি মিলাই দেখছি যে বাজার থেকেও প্রাইসিং কম। অনেকে ভয় পায় যে অনলাইনে মানে দাম বেশি, অনলাইনে সব জায়গায় দাম বেশি থাকে না। এই চাল ডাল.কম বা স্বপ্ন, যেমন স্বপ্ন থেকে আমি রেগুলার ওদের চাল চাল টাল নেই, এবং ওদের শুক্রবারে রেগুলার অফার থাকে। তো দেখা যায় অনেক সময় বাজার থেকে বা লোকাল দোকান থেকে কমে পাওয়া যায়। আচ্ছা, যেটা বলছিলাম, তো ফেসবুক ফিশিং এ এরকম দেখবেন যে মানে একটা সাইট, উপরে দেখবেন যে ফেসবুক নাই, সামাও এফইসি বা সামাও এরকম থাকবে, আর পেজটা দেখবেন সেম। তো আপনি এখানে ইমেল আর পাসওয়ার্ড দেওয়া মানে এই ইমেল পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে যাবে। এই জন্য এখানে কখনোই এরকম ইমেল পাসওয়ার্ড দিবেন না এরকম হইলে। তো ফেসবুক এই অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে রক্ষা করার জন্য কিছু উপদেশ, একটা হচ্ছে যে যেটা বললাম যে কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। হ্যাঁ, ওই যে কতগুলো মানুষকে যে ডেকে নিয়ে যায় না, ওরা মূলত হচ্ছে এমএলএম বিজনেস, আসলে এটা একটা, এটা অন কাইন্ড অফ প্রতারণাই আর কি। যে আপনি একটা হাত হবেন, আপনার ডান হাত আরেকজন হবে, ডান হাত থেকে বাম হাত ধরে হবে। এই এমএলএম কোম্পানি বাংলাদেশে অনেক আসছে এবং হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে পালাইছে। যেমন আপনার এই এমএলএম কোম্পানি ছিল ডেস্টিনি তো সেম। তারপরে এরকম অনেক ছিল, আসলে প্রতিষ্ঠানের নাম তো আসলে বলা কঠিন, অনেক অনেক প্রতিষ্ঠান। এই জন্য এই ধরনের কোম্পানিগুলো ফেক অধিকাংশই। মানে এরা ডেস্টিনি বা এমএলএম, যেটা মাল্টি লেভেল মার্কেটিং, একটা কনসেপ্ট হলো এরকম যে এর যদি মেম্বার এরকম 10,000 বা 20,000 হয়ে যায়, এরপরে এটা ইনফাইনিট হয়ে যায়। মানে ডেস্টিনি কনসেপ্টটা কি, এমএলএম কনসেপ্টটা হলো আপনাকে প্রথম যেটা বোঝাবে যে আপনি তো চাকরি করেন, রিটায়ার্ডের পরে তো কিছু করতে পারবেন না। আর ডেস্টিনি হচ্ছে যে আপনি যদি 10 জন মেম্বার করতে পারেন, এরপরে 10 জন মেম্বার ইনকাম করবে, সেটাকে আপনি খাবেন সারা জীবন। হ্যাঁ, চাল ডালে মোটামুটি এখন সব 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 তো 100% হবে না, কিন্তু সবজি মোটামুটি ওরা চেষ্টা করে। আমি যতদূর আমি বাজার করেছি দেখছি যে না, ওরা আহ, ইয়ে না মানে ভালো আর কি। আচ্ছা, আমরা এবার সামনে আগাই। অপরিচিত কারো দেওয়া কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আহ, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে এরকম লিঙ্ক দিলেও বিশ্বাস করবেন না, কারণ তার অ্যাকাউন্ট হয়তো হ্যাক হয়ে গেছে, হ্যাক হয়ে যাওয়ার পরেই সেই অ্যাকাউন্টগুলো এইগুলো ব্যবহার করতেছে। ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় কোনো লিঙ্কে ক্লিক করলে যদি আবার ফেসবুক ইউজার নেম পাসওয়ার্ড চায়, বুঝবেন যে এটা প্রতারণা শিকার হচ্ছেন। এই যে ফেসবুকটা অ্যাড্রেস হচ্ছে এরকম, কিন্তু অনেক সময় দেখবেন যে বিভিন্ন রকম অ্যাড্রেস থাকে। তো এরকম অ্যাড্রেস থাকলে এটা ফেক। তারপরে আরেকটা হ্যাকিং হয় এই কি লগইং এর মাধ্যমে। কি লগইং হলো এই কি লগইংটা খুব মজার জিনিস। মনে করেন যে আপনার কম্পিউটার সেট করে দিলে আপনি কিবোর্ড দিয়ে কি কি চাপতেছেন, এইটা আপনি করতে পারবেন, কি বলে, এটা আপনি বের করতে পারবেন আর কি। এটা একবার আমাদের সাথে এরকম হয়েছিল। মানে আমরা একটা প্রতিষ্ঠানে, এটা সম্ভবত ওই একটা ফার্টিলাইজার কোম্পানি, অনেক বড় কোম্পানি আর কি। তো ওই ফার্টিলাইজার কোম্পানিতে আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কাজ করতাম। তো তখন ওদের ফরেনার একটা কোম্পানি এই ওদের ওই মেশিনগুলো ইনস্টল করে দিয়ে যায়। তো ওদের যে রিপেয়ারিং করার জন্য যে পাসওয়ার্ডটা, এটা ওরা দিতে চাচ্ছিল না। তা আমাদের সাথে যখন কোম্পানি যোগাযোগ করলো যে ভাই ওই ফরেনাররা তো চলে যাবে, ফরেনাররা চলে যাওয়ার পরে আমরা চাচ্ছি যে আপনারা রিলায়েন্স থেকে আমাদের এই মেশিনগুলো রিপেয়ার বা পরবর্তী সার্ভিসটা দিবেন। তো আমি গিয়ে দেখলাম যে এটা তো পাসওয়ার্ড দেওয়া। তো আমি বললাম যে ভাই এটা তো পাসওয়ার্ড দেওয়া, এটা তো ওরা ছাড়া এটা কি কাজ করতে হবে না। তো তখন ওই কোম্পানি বলবে না, ওদের সাথে তো এই কন্ট্যাক্ট না, কারণ আমরা এই জার্মানি থেকে ওরা এগুলো দেওয়ার জন্য আসছে, ওরা চলে গেলে আমরা কই খুঁজে পাবো। তো পরে আমাদেরকে বলছে ভাই আপনারা কোনো একটা কাজ করেন যাতে পাসওয়ার্ডটা পাই, ওরা তো পাসওয়ার্ড দিচ্ছে না। ওরা মানে জাস্ট আটকা রাখার জন্য কাজটা করতেছে আর কি। তো তখন আমি ওদেরকে একটা কি লগইন সফটওয়্যার দিয়ে দিলাম, বললাম যে এই সফটওয়্যারটা নিয়ে যান, আপনার ওই যে সার্ভারে ওরা কাজ করে ওই সার্ভারে ইনস্টল দিয়ে দেন। পরে ইনস্টল দিয়ে রাখলাম। তো ঠিকই দেখা গেছে একদিন পরে ওরা যখন লগ ইন করছে, ওই পাসওয়ার্ডটা ওখানে সেভ হয়ে আছে আর কি। তো ওখান থেকে পরে বের করে নিয়ে গেছে। তো যে বিষয়টা হচ্ছে বলা হচ্ছে যে এরকম কি লগইন সফটওয়্যার ইনস্টল হয়ে যায় এইসব লিঙ্ক ক্লিক করার ফলে, আপনি কিবোর্ড দিয়ে যা চাপবেন অটোমেটিক্যালি ওদের ডাটাবেজে যেতে থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। মোবাইলে, মেইলে, ফেসবুকে সব জায়গায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখলে অনেকটাই সেভ হবে। আচ্ছা, পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু কমন পাসওয়ার্ড মানুষ বানায়, যেমন মোবাইল নাম্বার 123456।
আচ্ছা, আমি প্রশ্নগুলো একটু রেখে দিন, আমি শেষ করে তারপর ইনশাল্লাহ অ্যান্সার দিব। এখন আমি অ্যান্সার দিতে গেলে আমার এই ক্লাস শেষ করতে পারবো না। আচ্ছা, ফেসবুকে দাওয়াতি কাজের সাবধানতা। তো এখন আমরা জানবো যে ফেসবুকে আমরা কি কি আহ, ভাবে আমরা দাওয়াতি কাজ করতে পারি। তো ফেসবুকে দাওয়াতি কাজে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। একটা হচ্ছে আমরা কোনো নেগেটিভ জিনিস দিয়ে আমরা দাওয়াত দিব না। এটা একটা উদাহরণ আমি দিই। মনে করেন যে একটা মসজিদে বয়ান হচ্ছে, তো মসজিদের পাশেই একটা বারের দোকান দিছে, মানে অর্থাৎ মদ বা এই ধরনের একটা বারের দোকান আছে একবারে মসজিদের গেটের পাশে। তো খুতবার ভিতরে উনি মানে মসজিদের যে খতিব সাহেব উনি বয়ান করতেছে, আরে কি জামানা আসলো, একবারে মসজিদের পাশেই একটা বারের দোকান দিল। তো যদিও বয়ানটা ভালো, কিন্তু হইলো কি যে কিছু লোক আগে থেকেই তার এই মদ পান করার অভ্যাস ছিল। তো তারা চিন্তা করলো যে আরে যেহেতু মসজিদের পাশেই দোকান দিছে, নামাজের পরে এই এই দোকান থেকে মদ টদ খেটেই বাসায় যাবো আর কি। তো বিষয়টা কি হলো যে এই একটা খারাপ জিনিসের আলোচনা করার দ্বারা কিছু লোক এই খারাপ জিনিসে আবার যুক্ত হলো। তো এই জন্য কোনো নেগেটিভ জিনিসের মাধ্যমে দাওয়াত দিব না। 2 নম্বর হচ্ছে কোনো বেপরোয়া মানুষের ছবি দিয়ে দাওয়াতের উদাহরণ নয়, যে আমি এমন একটা শেয়ার দিলাম সেই এর যে কথা লেখা আছে অনেক ভালো ভালো, যে হ্যাঁ মনে করেন যে ইন্ডিয়ান একজন নায়িকা ইসলাম গ্রহণ করছে বা আমেরিকার একজন নায়িকা ইসলাম গ্রহণ করছে, কিন্তু আলটিমেটলি তো ওই ছবিটা তো একজন গায়ের ছবি। তো এটা আমি শেয়ার দেওয়ার ফলে তো এটা হাজার হাজার লোক দেখবে, সবাই এরকম জেনার গোনা হবে, ওর চোখের গোনা হবে। তো এই জন্য আমরা এটা এরকম কাজ কখনো করবো না ইনশাআল্লাহ। কখনো সরকার বিরোধী কোনো প্রোপাগান্ডা ফেসবুকে নয়, কারণ নিজেকে কারো টার্গেট বানানো যাবে না। এটা দেখেন, এটা একটা যে বাস্তবতা, যে যদিও এখন দেশের অবস্থা কিছুটা ভালো, কিন্তু ভালো হইলেও এটা মনে করা যাবে না যে দেশ ইসলামিক কান্ট্রি হয়ে গেছে। এই জন্য সাবধানতা সবসময় অবলম্বন করতে হবে। ফেসবুকে এ, বাস্তবে আসলে আমি যেরকম, বাস্তবে হচ্ছে আমি একটা বিড়ালের মতো, কিন্তু প্রশাসন আমার স্ট্যাটাস আমার কর্মকাণ্ডে যেভাবে দেখে, প্রশাসন আমাকে দেখতে পায় এইভাবে। তো এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জিহাদের যে আয়াতগুলো আছে এগুলোকে আমাদের অন্তরে ধারণ করতে হবে, ফরজ মনে করতে হবে, কিন্তু এটা ফেসবুকে এই জিহাদের আয়াতগুলোকে ব্যবহার করার জন্য নয়। কারণ আমাদের অনেক ঘটনা ঘটছে। আপনাদেরকে একটা ঘটনা বলি, জাস্ট সিম্পল, মানে যেটা আসলে এতদিন আমরা শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি মনে করি যে আচ্ছা এই ক্লাসটা কেন নিচ্ছি। এই ক্লাসটা নেওয়াই হয়েছিল ওই বোনকে কেন্দ্র করে। মূলত আমি তখন থেকে এই ক্লাসটা নেওয়া শুরু করেছিলাম, আমাকে সাইবার সিকিউরিটি এটা আমাদের দরকার। মানে বিষয়টা বলি, আমাদের এক বোন, আমাদের আইএম এর একজন স্টুডেন্ট, তো ময়মনসিংহ দিকে বাড়ি। তো হঠাৎ করে এই আমরা তো আসলে আমাদের যেহেতু অনেক স্টুডেন্ট, আমরা তো আসলে সব স্টুডেন্টের ব্যাপারে খোঁজ খবর আমরা নিতে পারি না যে আসলে কে কোথা থেকে কি করতেছে না করতেছে। তো পরে এই শুনলাম হঠাৎ করে একজন বোন অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার পরে উনার ওই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সব তো যে মানে ইয়ে করছে কি বলে, এগুলো যখন সার্চ করতেছে তখন বিভিন্ন জায়গায় আইএম এর নাম টাম আসছে যে আইএম এর একজন স্টুডেন্ট এরকম অ্যারেস্ট হয়েছে, যাই হোক। তো এরপরে আমরা তার প্রোফাইলটা ঘাটাঘাটি করলাম। তো তার প্রোফাইলে ঘাটাঘাটি করে দেখলাম যে মানে সে তার প্রোফাইলটাকে পুরো জিহাদি প্রোফাইল বানিয়ে ফেলছে, আজকে অমুক জায়গায় জিহাদ করতে হবে, এই করতে হবে। কিন্তু সে একটা পিচ্চি মেয়ে, ক্লাস 8 না 7-এ পড়ে আর কি। তো যাই হোক, আমরা তো এ হয়েছে কি, সে যখন একটা এই জিহাদের কথাবার্তা লিখতো হাজার হাজার লাইক করতো, মানে তার লাইক শেয়ার যে কি পরিমাণ। কিন্তু সে জেলে চলে যাওয়ার পরে আর কেউ তার হেল্প করে না। তো ইভেন তো তখন আমরাও বিপদে। কয়েকদিন আগেই আমাদের ওস্তাদরা জেল থেকে বেরোইছে। তো আমরা তো মানে ওই ব্যথাটা তো আমাদের ভিতরে আছে যে আসলে কিভাবে আমাদের ওস্তাদরা জেলে ছিল, আমরা কি পরিমাণ দৌড়াইছি রাস্তাঘাটে। তো পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এই আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম যে আসলে ওই বোনের বিষয়টা। তো আমি দেখলাম যে আমাদের ডাটাবেস থেকে ওই বোনের আব্বার নাম্বার আছে। তো আমি আব্বার নাম্বারে ফোনও দিলাম এবং আমি একজন লোক পাঠালাম যে দেখেন তো ফিজিক্যালি গিয়ে কি অবস্থা। এবং মামলাটা এমন যে জঙ্গি মামলা। তো জঙ্গি মামলাটা এমন যে জঙ্গি মামলার ব্যাপারে যদি আপনি সুপারিশ করতে যান তাহলে আপনি বড় জঙ্গি। মানে এই জঙ্গি মামলা নিয়ে আপনি কোনো প্রশাসনের কাছে যাবেন, আপনাকে কেউ হেল্প করবে না। কারণ জঙ্গি মামলাটা দিলে কোনো একজন মনে করেন যে প্রশাসনিক কর্মকর্তা যদি জঙ্গি মামলার পক্ষে কথা বলে, তাহলে সেও ট্যাগ খেয়ে যায় যে জঙ্গি মামলার সাথে সে। তো এটা হচ্ছে এরকম জঘন্য মামলা আর কি। তো পরে আমি একজন লোক পাঠালাম। তো পরে মানে তা সে গিয়ে বলছে ভাই, ওনার যে অবস্থা, ওনার বাবা হচ্ছে এতই গরিব যে তার তো থাকার ঘরও নাই। সে তার ভাইয়ের একটা গোয়াল ঘরে সে থাকে। তারা 2টা মেয়ে, একটা মেয়ে হচ্ছে ঢাকা গার্মেন্টসে চাকরি করে, আর সে হচ্ছে ক্লাস 7 না 8-এ পড়ে, আর সাথে আইএম এ পড়াশোনা করে আর কি।
তো পরে মানে তার এমন একটা অবস্থা, ওই উকিল মানে ওকালতনামা বা একটা ফাইল জমা দেওয়ার জন্য 500 টাকা দরকার, সেই টাকাটাও তার কাছে নেই। তো যাই হোক, পরে এখন চিন্তা করলাম যে আসলে মেয়ে তো ভুল করছে 100%, মানে এটা তো ভুল যে করছে এতে কোনো সন্দেহ নেই, কারণ তার প্রোফাইল দেখে আমারই মনে হচ্ছিল যে এরকম কাজ যদি কেউ অনলাইন করে তো তাকে তো অ্যারেস্ট না করে কোনো উপায় থাকে না। তো মানে সে ওই অমুক জায়গায় জিহাদ করবে, অমুক জায়গায় মানে এই ধরনের একটা পুরা প্রোফাইলটা এরকম আর কি। তো যাই হোক, পরে আমরা চেষ্টা করে থাকলাম ব্যাকগ্রাউন্ড থেকে, যেহেতু আসলে আমরা প্রতিষ্ঠানের সাথে থাকাতে তো সরাসরি কিছু করতে পারিনি, ব্যাকগ্রাউন্ড থেকে তাদের অনেক হেল্প করলাম। এবং ওনাকে আমাদের পক্ষ থেকে প্রায় সম্ভবত বড় একটা অ্যামাউন্ট, প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা একটা অ্যামাউন্টের মতো আমরা খরচ করছি প্রায় 2 বছরে। এবং হচ্ছে যে আমরা ওখান থেকে একটা উকিল ধরা হয়েছে, সেই উকিল ছাড়াইতে পারলো না, এরপর আমরা একটা উকিল ধরলাম। তো এরপরে যা প্রায় অনেক বড় একটা অ্যামাউন্ট খরচ করার পরেও ছাড়া পায়নি। পরে সম্ভবত 3 বছর বা 2.5 বছর পরে সেই মেয়েটা জেল থেকে কিছুদিন আগে ছাড়া পাইছে আর কি, বেশি দিন হয়নি, 3-4 মাসের মতো মনে হয়, বা 6 মাস হয়েছে আর কি। তো বলার উদ্দেশ্য হলো যে, তো এরপরেই মূলত আমি এই ক্লাসটা নেওয়া শুরু করলাম যে আসলে জিহাদ বা এগুলো ফেসবুকে না, এগুলো দিয়ে আমি কাউকে টার্গেট বানাবো না, কারণ আমাকে দেখতে এরকম কিন্তু আমাকে প্রশাসন আমাকে এরকম মনে করে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, শুধু ওমর চাইলেই হবে না, সাথে সাথে আলী ও উসমানের মতো সহযোগী হইতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মনে মনে কিন্তু এই ভাবি যে এখন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শাসক হইতো, তাহলে নিশ্চয়ই দেশটা কত সুন্দর হতো, কিন্তু এই কল্পনাটাও বাস্তব। এবং সত্যি সত্যি যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আসে, তো উনি মানে বর্তমান প্রেক্ষাপটে 6 মাসেও দেশ চালাতে পারবে না। কারণ হচ্ছে যে ওনাকে সহযোগিতা করার মতো তো আলী ওসমানও থাকতে হবে। তো এখন কি ওই পরিমাণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আছে? যদি না থাকে, শুধু ওমর আসলেই দেশ ইসলামিক হয়ে যাবে না। এই জন্য আমাদের দিলের ভিতরে এই তামান্না থাকতে হবে, কিন্তু বাকি হচ্ছে যে এটা অনেক কঠিন। এই জন্য আমাদের প্রত্যেকটা লাইক এবং ফলো দেওয়া অনেক ইম্পর্টেন্ট। একটা লাইক দেওয়ার কারণে চাকরি চলে গেছে, এটা দূরের কথা না। আমারই একটা ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড, সে জব করতো আরইবিতে, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড ইঞ্জিনিয়ার আর কি, আমাদের ফ্রেন্ড। তো সে কি হয়েছে, একবার সাধারণত দেখা যায় এমার্জেন্সি যে বিভাগগুলো, বিদ্যুৎ বা এমার্জেন্সি যেগুলো, এগুলোর নিয়মই হলো যে এগুলো ঈদের সময়ও এই বিভাগগুলো বন্ধ থাকে না, কেউ না কেউ ডিউটি করে। এই ঈদে যদি এই 5 জন ডিউটি করে, পরের ঈদে 5 জন ছুটি কাটে, এইভাবে। তো যাই হোক, ওই ঈদে ওরা ডিউটি করছে, তো কোনো একটা অখ্যাত নিউজ পেপারে নিউজ করছে যে আরইবির ইঞ্জিনিয়ারদের ঈদ কেড়ে নিল আরইবির এমডি, এরকম একটা নিউজ করছে সামহাও আর কি। তো নিউজ করার পরে, আচ্ছা আমি প্রতিষ্ঠানের নাম বলছি না, আরবি অথবা কোনো একটা প্রতিষ্ঠান হবে আর কি, যাই হোক। তো হওয়ার পরে হলো কি, ও করছে কি, এই ইয়েটাতে শুধু একটা লাইক দিছে, এই মানে নিউজটাতে আর কি। তো লাইক দেওয়ার পরে ও ঈদের পরে ছুটি পাইছে, ছুটি টুটি শেষ করে অফিসে আসার পর দেখা যায় ওর নামে সাসপেনশন লেটার চলে আসছে। ও কিছুই জানে না। তো জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে যে মানে বিষয়টা এরকম হয়েছে যে ও যে ওই নিউজটা লাইক দিছে, এইটা ওই অফিসে আলোচনা হইতে হইতে হেড অফিসে এমডির কানে এভাবে পৌঁছেছে যে আমাদেরই একজন এমপ্লয়ি, আমাদের বিদ্যুৎ বিভাগের একজন এমপ্লয়ি, সে এই নিউজটা করছে, এবং সে এই নিউজটা করে পুরো পৃথিবীতে ছড়াই দিছে। যারা ফেসবুক কম ব্যবহার করে তারা অনেকটা এরকম মনে করে যে ফেসবুকের একটি স্ট্যাটাস দিয়ে মানে পুরো পৃথিবীতে ছড়াই দেওয়া। তো যাই হোক, এই করতে করতে ওই বাচ্চাটা চাকরি চলে গেল, প্রায় সে 6 মাস 1 বছর মামলা টামলা করেও সে আর চাকরি ফিরে পেল না। পরে সে অন্য একটা গভর্নমেন্ট জব হয়েছে। বাকি হচ্ছে যে একটা লাইক দেওয়ার কারণে এরকম ঘটনা ঘটছে, একটা লাইক দেওয়ার কারণে অ্যারেস্ট হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটছে, একটা হা হা রিয়েক দেওয়ার কারণে খুন হয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটছে। এগুলো উদাহরণ দিলে তো অনেক লাখ সারা পার হয়ে যাবে আর কি। তো এই জন্য আমরা প্রত্যেকটা বিষয়ে, আমি একটা পোস্ট পাইলাম আর লাইক দিয়ে দিলাম এরকম না, আমার একটা লাইক মানে ওটাকে সমর্থন করা, যে আমি এটার সাথে একমত। তো এই জন্য আমি তখনই একমত হইতে পারবো যখন আসলে বিষয়বস্তু আমি বুঝবো। একটা মনে করেন যে 50 লাইনে একটা পোস্ট, আমি 1 লাইন পড়ি লাইক দিয়ে দিলাম, দেখলাম যে নিচের দিকে এমন কথাবার্তা আছে যেগুলো আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক বা আমার সাথে যায় না, তো এই জন্য গণহারে লাইক দেওয়াটা এটা কোনো ভালো বিষয় না। আচ্ছা, প্রতি মুহূর্তে আমাকে আপনাকে কেউ না কেউ ফলো করছে, সেই জন্য আমি কারো থাবা হওয়ার আগেই আমাকে সাবধান হতে হবে। বিষয়টা এরকম যে আমাদেরকে কয়েকভাবে ফলো করতেছে, একটা হচ্ছে সাসপিশিয়াস পার্সন আর একটা হলো নর্মাল পার্সন।
মনে করেন যে একজন ব্যক্তি সাসপিসিয়াস, মানে মনে করেন যে এখন একজন ব্যক্তিকে গভর্নমেন্ট টার্গেট করছে যে হ্যাঁ এ হচ্ছে এখনকার সন্দেহ ব্যক্তি, এ ইন্ডিয়া পালা যায় কিনা বা কোথাও পালা যায় কিনা, তাকে আমাকে মনিটর করতে হবে। তখন যেটা করা হয়, তার 100% কল রেকর্ড থাকে এবং 100% কলকে অ্যানালাইসিস করা হয় যে সে এখন কি বলতেছে। বিশেষ করে যারা পলিটিক্যাল লিডার, যে তাদের কলগুলোকে 100% এরকম মনিটরিং করা হয় যে সে কার সাথে কথা বলতেছে, কি করতেছে, সমস্ত রেকর্ড অ্যানালাইসিস করা হয়। আর যারা সাসপিসিয়াস না, আমাদের মতো সাধারণ লোক, সাধারণ লোকদের 100% কল রেকর্ড করার মতো ক্যাপাসিটি গভর্নমেন্টের নাই। কিন্তু আমরা যখন কথা বলি তখন কিছু শব্দ আছে, কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডস গুলো যখনই আহ, মানে কিওয়ার্ডস গুলো বলার সাথে সাথে রেকর্ড শুরু হয়। মানে আমি হঠাৎ করে বললাম যে এই আফগানিস্তান বা জঙ্গি, এর কোনো শব্দ বলার সাথে সাথেই দেখা যায় এরকম ওদের সিস্টেমটা অন হয়ে যায় এবং রেকর্ড শুরু হয়। এরপরে এগুলো নিয়ে অ্যানালাইসিস করে যে ও আসলে কি কথা বলতেছে আর কি। তো এইভাবে কিন্তু আসলে অপরাধীদেরকে বের করে। যে একবার একটা হত্যার ঘটনা ঘটলো। তো এরপরে পুলিশ প্রথম স্টেপ নিল যে ওই এলাকায় দেখলো যে হত্যার ঘটনার নিউজের সাথে সাথে 100টা মোবাইল বন্ধ হয়ে গেল। পুলিশ ওইখান থেকে কাজটা শুরু করলো যে তাহলে কার কার মোবাইল বন্ধ হয়েছে, এই রিসার্চ করতে করতে এরপরে ওখান থেকে আসামি পেয়ে গেল। আচ্ছা, তো আমাদেরকে কিভাবে ট্র্যাকিং করতেছে আমি একটা অডিও চালাইলে আপনারা একটু বুঝতে পারবেন। এটা একটু মন দিয়ে শুনেন, এটা একটু দেখেন যে শোনা যায় কিনা, এটা একটু আমাদেরকে রেসপন্স করেন। হ্যালো, এটা কি পিৎজা হাটের নাম্বার? না স্যার, এটা গুগল পিৎজা। ও, আই এম এক্সট্রিমলি সরি, আমি সম্ভবত ভুল নাম্বারে কল করেছি। না স্যার, আপনি ঠিক নাম্বারই ফোন করেছেন। আসলে গুগল পিৎজা হাট স্টোরটা কিনে নিয়েছে, যার কারণে এখন থেকে এটা গুগল পিৎজা। ও আচ্ছা আচ্ছা, আমি এবার বুঝতে পারছি। আচ্ছা, আমি কি এক পিৎজা অর্ডার করতে পারি? শিওর স্যার। আপনি কি সেম পিৎজাটাই অর্ডার করতে চাচ্ছেন যেটা আপনি সাধারণত সবসময় করে থাকেন? আপনি কিভাবে জানলেন আমি সাধারণত কোন পিৎজা অর্ডার করে থাকি? স্যার, আপনার ফোন নাম্বারের ভিত্তিতে বললাম। আপনি লাস্ট 15 বার 4 সিজন ডাবল স্লাইস পিৎজা অর্ডার করেছিলেন। হ্যাঁ, আমি আবারও সেম ওই পিৎজাটাই অর্ডার করতে চাচ্ছি। কিন্তু স্যার, আপনার কোলেস্টেরল খুবই বেশি। আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ভেজিটেবল পিৎজাটা অর্ডার করতে পারেন। এবার আপনি কিভাবে জানলেন যে আমার কোলেস্টেরল হাই? আমাদের সাবস্ক্রাইবার গাইড দেখে বললাম স্যার। আমাদের কাছে আপনার ব্লাড টেস্টের গত 6 বছরের রিপোর্ট রয়েছে। দেখুন, আমি শাকসবজি একদমই পছন্দ করি না। আমি যেই পিৎজাটা চাচ্ছি সেটাই আমাকে দিন। এবং শুনুন, আমি আমার কোলেস্টেরলের জন্য ওষুধ খেয়ে থাকি। কিন্তু স্যার, আপনি তো ওষুধ ঠিকভাবে নেন না। আপনি গত 4 মাস আগে মাত্র 1 বক্স ওষুধ নিয়েছিলেন, যেটাতে মাত্র 30টা ট্যাবলেটই থাকে। দেখুন ভাই, আমি অন্য ফার্মেসি থেকে ওষুধ কিনেছি। দুনিয়াতে তো ফার্মেসি একটাই না। কিন্তু স্যার, আপনার ক্রেডিট কার্ড সেটা বলছে না। আমি আমার পকেট থেকে ক্যাশ টাকা দিয়ে ওষুধ কিনেছি। স্যার, আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আপনি সেই পরিমাণ টাকাও কিন্তু উত্তোলন করেননি। আমার আরো টাকা উপার্জনের মাধ্যম আছে। স্যার, আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মে কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া নেই। আমি আপনার কাছ থেকে কোনো ধরনের পিৎজা কিনবো না। আজকে থেকে আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট সবকিছু বন্ধ করে দিব। এমন একটা দ্বীপে যে উঠবো যেখানে কেউ আমাকে এইভাবে মনিটর করতে পারবে না। চমৎকার চমৎকার সিদ্ধান্ত স্যার। কিন্তু স্যার, তার আগে আপনার পাসপোর্টটা রিনিউ করে নিতে হবে। আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট গত 5 সপ্তাহ আগে। আচ্ছা, যারা বুঝতে পারেন না আমি আরেকবার প্লে করতেছি। হ্যালো, এটা কি পিৎজা হাটের নাম্বার? না স্যার, এটা গুগল পিৎজা। ও, আই এম এক্সট্রিমলি সরি, আমি সম্ভবত ভুল নাম্বারে কল করেছি। না স্যার, আপনি ঠিক নাম্বারই ফোন করেছেন। আসলে গুগল পিৎজা হাট স্টোরটা কিনে নিয়েছে, যার কারণে এখন থেকে এটা গুগল পিৎজা। ও আচ্ছা আচ্ছা, আমি এবার বুঝতে পারছি। আচ্ছা, আমি কি এক পিৎজা অর্ডার করতে পারি? শিওর স্যার। আপনি কি সেম পিৎজাটাই অর্ডার করতে চাচ্ছেন যেটা আপনি সাধারণত সবসময় করে থাকেন? আপনি কিভাবে জানলেন আমি সাধারণত কোন পিৎজা অর্ডার করে থাকি? স্যার, আপনার ফোন নাম্বারের ভিত্তিতে বললাম। আপনি লাস্ট 15 বার 4 সিজন ডাবল স্লাইস পিৎজা অর্ডার করেছিলেন। হ্যাঁ, আমি আবারও সেম ওই পিৎজাটাই অর্ডার করতে চাচ্ছি। কিন্তু স্যার, আপনার কোলেস্টেরল খুবই বেশি। আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি ভেজিটেবল পিৎজাটা অর্ডার করতে পারেন। এবার আপনি কিভাবে জানলেন যে আমার কোলেস্টেরল হাই? আমাদের সাবস্ক্রাইবার গাইড দেখে বললাম স্যার। আমাদের কাছে আপনার ব্লাড টেস্টের গত 6 বছরের রিপোর্ট রয়েছে। দেখুন, আমি শাকসবজি একদমই পছন্দ করি না। আমি যেই পিৎজাটা চাচ্ছি সেটাই আমাকে দিন। এবং শুনুন, আমি আমার কোলেস্টেরলের জন্য ওষুধ খেয়ে থাকি। কিন্তু স্যার, আপনি তো ওষুধ ঠিকভাবে নেন না। আপনি গত 4 মাস আগে মাত্র 1 বক্স ওষুধ নিয়েছিলেন, যেটাতে মাত্র 30টা ট্যাবলেটই থাকে। দেখুন ভাই, আমি অন্য ফার্মেসি থেকে ওষুধ কিনেছি। দুনিয়াতে তো ফার্মেসি একটাই না। কিন্তু স্যার, আপনার ক্রেডিট কার্ড সেটা বলছে না। আমি আমার পকেট থেকে ক্যাশ টাকা দিয়ে ওষুধ কিনেছি। স্যার, আপনার ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী আপনি সেই পরিমাণ টাকাও কিন্তু উত্তোলন করেননি। আমার আরো টাকা উপার্জনের মাধ্যম আছে। স্যার, আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মে কিন্তু এই ইনফরমেশনটা দেওয়া নেই। আমি আপনার কাছ থেকে কোনো ধরনের পিৎজা কিনবো না। আজকে থেকে আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট সবকিছু বন্ধ করে দিব। এমন একটা দ্বীপে যে উঠবো যেখানে কেউ আমাকে এইভাবে মনিটর করতে পারবে না। চমৎকার চমৎকার সিদ্ধান্ত স্যার। কিন্তু স্যার, তার আগে আপনার পাসপোর্টটা রিনিউ করে নিতে হবে। আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট গত 5 সপ্তাহ আগে। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই জন্য আমরা ইনশাল্লাহ সব জায়গাতে সাবধানতা অবলম্বন করবো। সাবধানতা অবলম্বন করা এটা আমাদের জরুরি আর কি। একবার এই যে এই মার্ক জুকারবার্গের একটা বিষয় খুবই ভাইরাল হয়। অর্থাৎ মানে মার্ক জুকারবার্গের একটা ভিডিওতে দেখা যায় সে কোনো একটা জিনিস উদ্বোধন করতেছিল। তো ওই ভিডিওতে দেখা যায়
ওই বোনের নামটা আমরা মানে বলতে চাচ্ছি না। আর হচ্ছে যে বিষয়টা আমরা টোটালি সাইলেন্ট ছিলাম আর কি। এখন যেহেতু দেশ একটা অনুকূল, এই জন্য বলতেছি, এর আগে কোনো ক্লাসে এই কথাগুলো বলিও নাই আর কি। এবং ওই বোনের মানে বড় একটা অ্যামাউন্ট এবং মামলা আমরা চালাইছি, এবং যেটার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। শুধু এতটুকু আমার কাছে মনে হয়েছে যে একজন দিনী বোন, যদিও সে ভুল কাজ করছে কিন্তু বিপদে পড়ে গেছে, যেন তার পাশে থাকা দরকার। এই কারণে আমরা শুধু তার পাশে ছিলাম আর কি, এতটুকু আর কি। আচ্ছা, যেটা বলছিলাম যে মার্ক জুকারবার্গ একবার, সে এরকম মানে কোন একটা ভিডিওতে তার ল্যাপটপটা দেখা যাচ্ছিল। তো তার ল্যাপটপে দেখা যাচ্ছিল যে তার যে ক্যামেরার যে অংশটা আছে এই অংশটা একটা কস্টেমে রাখছে। আর এখান থেকে যে অডিও যে ক্যাপচার করে, এই অডিওর এই অংশটাকে আমরা মানে সে ক্যাপচার করে রাখছে। অর্থাৎ বিষয়টা এরকম ছিল যে মার্ক জুকারবার্গও তার কিবোর্ড বা তার ল্যাপটপকে মানে বিশ্বাস করতে পারে না আর কি, যতই মিউট করা থাকবে যত কিছু থাকবে আর কি। তো এই জন্য আমরা মানে এখানে আরো কিছু কথা আছে যে সারা বিশ্বে হাজার হাজার সাইবার পুলিশ আছে যারা 24 ঘন্টায় নজরদারি চালায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের উপরে, বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর কোনো তৎপরতা চলছে তার উপরে। কিছু কিছু শব্দ স্বয়ংক্রিয়ভাবেই সেন্সর হয়ে থাকে। নিষিদ্ধ শব্দের তালিকায় হাজার হাজার শব্দ ওরা যুক্ত করছে। হ্যাঁ, মনে করেন যে হত্যা, মার্ডার, আফগানিস্তান, জিহাদ, এই ধরনের কিছু শব্দ ফোনে হইলেই তখন এটা অটোমেটিক রেকর্ড করে থাকে। তো এই জন্য আচ্ছা, এখানে একটা জাস্ট দেওয়া আছে। এটা যদিও প্রাসঙ্গিক না, তারপরেও এখানে একটা আমরা অনেক সময় কর্দি হাসান নিয়ে থাকি বিভিন্ন জনের কাছ থেকে, বা অনেক সময় কাউকে আমরা ধার দিয়ে থাকি। তো কর্দি হাসান আবার ধার নিয়ে আপনারা এই ফর্মটা ইউজ করতে পারেন। এটা আমরা একটা ফর্ম যেখানে মানে ধার নেওয়ার ক্ষেত্রে আমরা সাক্ষী স্বাক্ষরটা করে, এগুলো একটা ব্যবস্থা আছে, এটা ইউজ করতে পারেন। এটা যদিও প্রাসঙ্গিক না। আচ্ছা, বাংলাদেশের প্রশাসন সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি। উম, যে বাংলাদেশের প্রশাসনিক মানে গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করে এটা একটা সংক্ষেপে ধারণা দিচ্ছি। আমাদের মূলত কয়েকটা গোয়েন্দা সংস্থা আছে। একটা হচ্ছে সামরিক গোয়েন্দা সংস্থা, যেটা যেটা হচ্ছে সেনাবাহিনীর, এটা হচ্ছে ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সি, এটা হচ্ছে মানে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা। আর একটা আছে যে ন্যাশনাল একটা গোয়েন্দা সংস্থা আছে, যেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। আর পুলিশের যে গোয়েন্দা সংস্থা এটা হচ্ছে এসবি, স্পেশাল ব্রাঞ্চ, যেটা হচ্ছে মিন্টো রোডে যাদের অফিস। আর একটা হচ্ছে যে শহর ভিত্তিক গোয়েন্দা সংস্থাগুলো, একটা সংস্থা আছে, এটা হচ্ছে সিটিএসবি, এটা হচ্ছে সিটি স্পেশাল ব্রাঞ্চ। আর র্যাব হচ্ছে পুলিশের আরেকটা সংগঠন, যারা মূলত সন্ত্রাস দমনে কাজ করে। আর পুলিশের আরেকটা সংগঠন আছে হচ্ছে সিটিটিসি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম। এটা সম্পর্কে আমি আর বলতে চাচ্ছি না। এটা আসলে মানে আমাদের জন্য অনেক বড় একটা প্রবলেমের কারণ ছিল আর কি। মামলাগুলো আসলে কোন কোন ভাবে আচ্ছা, মামলাগুলো কিভাবে হয় এটা একটা ধারণা দিচ্ছি। যে আমাদের মামলাগুলো প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্টে, আমাদের মামলাগুলো প্রথমে কাজ হয় ম্যাজিস্ট্রেট কোর্টে। এরপরে যখন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে রিজেক্ট করে দেয় বা ম্যাজিস্ট্রেট কোর্টে কাজ না হয়, তখন এরপরে চলে যায় মামলাটা জজ কোর্টে। যদি জজ কোর্ট থেকেও যদি এই উম, মানে না হয়, কি বলে, নিষ্পত্তি না হয়, তো এরপরে আপিল করলে এটা চলে যায় হাইকোর্টে। তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় উচ্চ আদালত আর কি। আচ্ছা, তো এটার ক্ষেত্রে সর্বশেষ কথা, সব মিউট হয়ে আছে। ও সরি সরি সরি। আচ্ছা, যেটা বলছিলাম যে মানে আবেগ দিয়ে দিন নয়, বরং দিন হচ্ছে বিবেক দিয়ে। যে আমি দুনিয়া সব পড়াশোনা বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হব, এটাও কিন্তু নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা। হ্যাঁ, এটা হচ্ছে যে আবেগে সব বাদ দিয়ে জিহাদে চলে যাব, এগুলোও আসলে এখনকার জন্য উপযুক্ত না। প্রত্যেকটা জিনিস আসলে মাশাআল্লাহ সাপেক্ষে যদি আমি করি, পরামর্শ সাপেক্ষে করি, তো কি হবে, এর ভিতরে অনেক বেশি ফায়দা থাকবে ইনশাআল্লাহ। এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের কাছে আসছে, এই কারণে আসলে এই কথাগুলো বলা। এগুলো কিন্তু কোনোটাই গল্প গুজব না। যেমন আমাকে মাদ্রাসায় পড়তে দেয় না আমার হাজবেন্ড, আমি সংসার ত্যাগ করলাম। এটা আমাদের কয়েক বছর আগে একটা ঘটনা ঘটছিল আর কি। একজন বোন, সে আইইএম পড়ার জন্য এতই ফিদা যে সে মানে হাজবেন্ড তাকে বাধা দেয় এই আইইএম বা মাদ্রাসায় পড়ার জন্য। সে ডিসিশন নিয়েছে যে সে সেপারেশন হয়ে যাবে, কেন তার হাজবেন্ড মাদ্রাসায় পড়তে দেয় না বা আইইএম পড়তে দেয় না আর কি। তো এই ঘটনা যখন আমরা জানলাম, তখন ওই বোনের সাথে আমাদের যারা বোনরা আছে, ম্যানেজমেন্ট আছে, তাদের সাথে বলতে বললাম, দেখেন আপনি যদি এই কাজ করেন,
তো আমরা আইইএম থেকেও আপনাকে বের করে দেবো। কারণ হচ্ছে যে আমাদের মাদ্রাসা বা আইইএম এ পড়ার উদ্দেশ্য এটা না যে আমার সংসারে অশান্তি তৈরি করা, বরং আমাদের এটার তো উদ্দেশ্য এটা যাতে আপনার সংসার সুন্দর হয়, আপনার সংসার যাতে আগের থেকে আরো বেশি স্ট্রং হয়, এটা তো আমাদের উদ্দেশ্য। তো এখানে পড়তে গিয়ে যদি আপনার এরকম মনে হয় যে আমাকে মাদ্রাসায় পড়তে বাধা দেয় দেখে আমি সংসার ত্যাগ করবো, তাহলে ওই মাদ্রাসার পড়া আসলে কোনো বেনিফিট আপনি পাবেন না। এই জন্য উদ্দেশ্য হলো যে কোনো কাজই আসলে আবেগের সাথে নয়, সমস্ত কাজই বিবেকের সাথে করতে হবে। তো এই জন্য সবচেয়ে বেস্ট হইলো যে আমরা যত সম্ভব পারি ফেসবুককে যত কম ব্যবহার করতে পারবো, তত আমরা আমাদের ইমানি হালত এবং আমাদের ইমান মজবুত থাকবে। আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাইদের জন্য, মনে করেন যে ফেসবুক ব্যবহার করেছেন গত 24 ঘন্টায়, ফেসবুকে একটাও নন মাহরাম মহিলার ছবি আসেন নাই এবং দেখেন নাই, এরকম কে গেছেন হাত তুলেন। মানে ফেসবুক ব্যবহার করেন গত 24 ঘন্টা, প্রশ্নটা বোঝেন নাই মনে হয়। ফেসবুক ব্যবহার করেন অন্তত 2-4 ঘন্টা 5 ঘন্টা ফেসবুক ইউজ করছেন, কিন্তু 24 ঘন্টায় একজন নন মাহরাম মহিলার ছবি আপনার সামনে আসেন নাই এবং দেখেন নাই, হাত তুলেন। মাশাআল্লাহ, কয়েকজন তুলছে, মাশাআল্লাহ। কিন্তু এটা অধিকাংশ ক্ষেত্রেই অসম্ভব। 2 নম্বর হলো যে বোনদের ক্ষেত্রে যদি বলি যে নন মাহরাম পুরুষের ছবি আসেন নাই এবং দেখেন নাই, এরকম কে কে আছেন বোনদের ভিতরে? তো এই বিষয়গুলো আসলে সম্ভব নয়, কারণ যেটাকে তৈরি করা হয়েছে যে কাজে, এটা তো আসলে সম্ভব নয়। তো এই জন্য আমরা যত বেশি মানে যত অল্প সময় আমরা ফেসবুকে দিব, ততই আমার ইমান মজবুত থাকবে ইনশাআল্লাহ। মুফতি তকি উসমানী সাহেব একটা ফতোয়া, যে নিজেকে চোখের ফিতনা থেকে হেফাজত করতে পারবে না তার জন্য স্মার্টফোন ব্যবহার করা হারাম। আমি মনে করি সেই হিসেবে 99.99 লোকের জন্যই আসলে ফেসবুক ব্যবহার করা কঠিন। হাজ্জাজ বিন ইউসুফ একজন বুজুর্গ ছিলেন, ওনার দোয়া কবুল হইতো। তো উনি ক্ষমতায় আসার পরে আহ, ওই বুজুর্গকে দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে সুকৌশলে ওনাকে হারাম খাবার খাওয়া দিলেন। হারাম খাবার খাওয়া দাওয়ার পরে বলতেছে যে আজকে থেকে আমি আপনার বদদোয়া থেকে বেঁচে গেলাম। কারণ হচ্ছে যে আপনার পেটে এতদিন হারাম ঢুকে নাই, এই কারণে আপনার দোয়া কবুল হতো। আমি আজকে আপনার পেটে হারাম খাবার ঢুকাই দিলাম, এখন থেকে আপনার দোয়া কবুল হবে না। তো এই জন্য আমরা তো অনেক দোয়া করতেছি, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? এই সমস্ত জিনিসের কারণে আসলে আমাদের দোয়া কবুল হচ্ছে না। একে তো আমরা একেবারে সম্মিলিতভাবে সুদে ঢুকে গেছি, যেভাবেই হোক, হয় ব্যাংকিং নাহলে কোনোভাবে আমরা কোনো না কোনোভাবে সুদের সাথে কানেক্ট হয়ে গেছি। 2 নম্বর হচ্ছে আমাদের নজরে হেফাজত হয় না। আচ্ছা, তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা অন্তত ফেসবুক অ্যাপস আমরা কেউ ইউজ করবো না, এটা অন্তত নিয়ত করি যে আমরা ফেসবুক অ্যাপটাকে আনইনস্টল করে দেব। এরপরও যাদের ফেসবুক ব্যবহার করার প্রয়োজন হবে, আমরা গুগল ক্রোম দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারি। গুগল ক্রোম দিয়েও ফেসবুকে লগ ইন করা যায়, কিন্তু অ্যাপস থাকলে যেটা হয় যে বারবার এই নোটিফিকেশন আসতে থাকে। হ্যাঁ, বারবার নোটিফিকেশন আসতে থাকে এবং এই কি বলে, বারবার নোটিফিকেশন আসতে থাকলে আহ, বারবার এই সময় নষ্ট করে। তো এই জন্য যারা কারো যদি প্রয়োজন হয় গুগল ক্রোম বা ব্রাউজার দিয়ে আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা চেষ্টা করি যে ফেসবুক অ্যাপ না ইউজ করার জন্য। হ্যাঁ, মেসেঞ্জার ব্যবহার করতে পারেন যোগাযোগের জন্য, মেসেঞ্জার ইউজ করলে কোনো সমস্যা নেই। আর আমরা ভালো হয় যে সবারই যে একটা বাটন ফোন থাকে, তো নর্মাল যে সিমটা, আমরা ওই সিমটাকে বাটন ফোনে ব্যবহার করব। আর ক্লাসের সময় আমরা স্মার্টফোন ব্যবহার করবো, স্মার্টফোনটাকে সারাদিন অন্য কোনো আলমারি টালমারিতে রেখে দিব। অর্থাৎ যখন শুধু ক্লাস হয় ক্লাসের সময় ব্যবহার করবো, বাকি সময় আমরা বাটন ফোন ইউজ করবো। তখন দেখবেন যে আপনি আমলে অনেক মজা পাবেন। ফেসবুক থেকে আমি আমার জন্মদিনকে হাইড করে দিব। আমার ফেসবুকে একটা প্রশ্ন করলে সহজে বোঝা যাবে যে আমার ফেসবুকে যে 5,000 ফ্রেন্ড থাকে, আমি মারা গেলে এখান থেকে কয়জন আমার জানাজায় আসবে। এটা বোঝার জন্য একটা সহজ প্রশ্ন, মনে করেন যে আমার মা মারা গেছে বা আপনার মা মারা গেছে। তো আপনি এবার ফেসবুকে দাওয়াত দেন যে আমার মা মারা গিয়েছে, আপনারা সবাই আমার মায়ের জানাজায় উপস্থিত হন। দেখবেন যে ওই 5,000 লোক থেকে এই 50 জন আপনার মায়ের জানাজায় আসবে না। অন্যদিকে আপনার নিকট আত্মীয়দের ভিতরে আপনি 10 জনকে দাওয়াত দেন, দেখবেন 10 জনকে দাওয়াত দিলে অন্তত 6-7 জন হইলেও আপনার মায়ের জানাজায় চলে আসবে। তো এই জন্য ফেসবুকে ভাইরাল হওয়া যেমন সহজ, আবার তাল গাছ থেকে ফেলে দেওয়া সহজ। ভাইরাল হওয়ার নেশা, এই ভাইরাল হওয়ার নেশা, লাইক কমেন্টের নেশা ছেড়ে দিব।
আচ্ছা, যেন দাওয়াতের সবচেয়ে বেস্ট মাধ্যম হলো ম্যান টু ম্যান দাওয়াত দাও। হ্যাঁ, আবু জেহেল আল্লাহ 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 আবু জেহেলের কাছে শত শতবার দাওয়াত নিয়ে গেছে। তো অনলাইন দাওয়াতের একটা মাধ্যম, কিন্তু মানে অনলাইনটাই মূল মাধ্যম না, মূল মাধ্যম হলো অফলাইনে দাওয়াতে কাজ করা। মানে মেসওয়াকের যে সুন্নাত, এটা মেসওয়াকই থাকবে কিয়ামত পর্যন্ত, যতই আধুনিক ব্রাশ আবিষ্কার করা হোক না কেন। আমরা ইনশাল্লাহ অফলাইনে বেশি বেশি দাওয়াতি কাজ করার নিয়ত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা পরে ক্লাসে চলে যাই।